হ্যালো। আহ আজকে আম ভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুরু হয়ে গেছে অলরেডি। আ আজকে ২১শে ফেব্রুয়ারি। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমার ফেসবুকে একটা পোস্ট লেখার ইচ্ছা ছিল। পরে যখন আমি কনটেন্ট গুলা নিয়ে একটু চিন্তা করলাম, তখন মনে হলো যে এটা তো অনেক বড় পোস্ট হয়ে যাবে। কাজেই টাইপ করার ঝামেলা, সাজাগুজা লিখতে হবে। তার চেয়ে ভাবলাম যে ইনফরমালি আজকে আমরা একটা ভিডিও পোস্ট করি। এটা ফেসবুকে যেতে পারে, ইউটিউবে যেতে পারে। I don't know at this moment. আচ্ছা, তাহলে আ আজকে আমরা আ আলোচনা করব ভাষা এবং ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন সম্বন্ধে সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি। আ একেবারে ছোটবেলা থেকে আমরা আ ২১-এর ৫২-এর ভাষা আন্দোলন, মহান ভাষা আন্দোলন সম্পর্কে জানি। দেশে থেকে দেশে থাকাকালীন সময়ে প্রভাত ফেরিতে যেতাম এবং শহীদ মিনারে পুষ্পস্তবক যথাযথ আ গাম্ভীর্যের সাথে। আ কিন্তু এইখানে আমরা তো এখন প্রবাসে থাকি। এখানে এটা করা হয় সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় প্রত্যেকটা শহরে আমাদের বাঙালিদের যে কমিউনিটি থাকে ওখানে শহীদ মিনার মাঝে, মাঝে ছোট একটা তৈরি করা হয় মডেল। সেখানে আমরা ফুল দেই। আ তো যাই হোক, তো ১ম এ আমি একটু যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে ভাষা আন্দোলনের রাজনৈতিক যে ব্যাপারটা। রাজনৈতিক ব্যাপার তারপরে আমরা যাব মূলত আরেকটা অংশে, যেটা বেশিরভাগ সময় ধরে আমি আলোচনা করব, সেটা হচ্ছে দ্য ভাষা itself, দ্য ল্যাঙ্গুয়েজ, আমাদের বাংলা ভাষা। বাংলা ভাষা সম্পর্কে এখানে আর কোনো কিছু জড়িত থাকবে না। শুধুমাত্র বাংলা ভাষার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। তার আগে প্রেক্ষাপট একেবারে সংক্ষিপ্তভাবে এটা বলে নেই। আমরা তো জানি যে ভাষা আন্দোলন হয়েছে ১৯৫২ সালে। আর আমাদের দেশ ভাগ হয় হচ্ছে যে ১৯৪৭ সালে, তাই তো? তা আমাদের যখন দেশ ভাগ হয় 1947, আমরা সবাই জানি যে এটা একটা দ্বিজাতি তত্ত্ব, আ যেটা লাহোর প্রস্তাব, ব্যাক টু 1942। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, অর্থাৎ ধর্মের ভিত্তিতে, সহজ কথায়, যে আমাদের ২ টা দেশ হয়। একটা হচ্ছে ভারতবর্ষ, একটা ভারত, আর একটা হচ্ছে পাকিস্তান। কারণ পাকিস্তানের ২ টা অংশ, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর আমাদের বাংলাদেশ যেটা এখনকার সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান। ২ টার মাঝখানে ১,০০০ বা ১,২০০ মাইলের ব্যবধান বিভিন্ন জায়গা ভেদে। তো এই তো মোটামুটি ৪৭-এ আমাদের দেশ ভাগ হয়। দেশ ভাগ হওয়ার পরে আমাদের যে পূর্ব পাকিস্তান, সরি, হ্যাঁ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ২ টা মিলে যে পাকিস্তান, তাহলে এই পুরা পাকিস্তানের ভাষাটা কি হবে? সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তো এখন হচ্ছে যে তাহলে একটা কিছু বের করতে হবে। তাহলে কি করা যায়? কারণ হচ্ছে যে এইখানে মেইনলি পাকিস্তান ২ টা অংশ। পূর্ব পাকিস্তানের একমাত্র ভাষা হচ্ছে বাংলা। তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে যে জনসংখ্যা, তার 56% হচ্ছে মানুষ বাংলায় কথা বলতো, অর্থাৎ আমাদের এদিককার। ওইদিকে পশ্চিম পাকিস্তানে ৪ টা প্রভিন্স ছিল। একটা হচ্ছে যে আপনার পাঞ্জাব। পাঞ্জাবের একটা নিজস্ব ভাষা ছিল পাঞ্জাবি, হুইচ ইজ ভেরি রিচ, এবং ওদের সাহিত্য অনেক রিচ, সবকিছুই ভালো পাঞ্জাবি ভাষা। সেটা ছিল যে মোট জনসংখ্যা পাকিস্তানের 28% অর সো। 28, 29, something like that. বাট অন্য যে প্রভিন্সগুলি ছিল, যেমন উত্তর-পশ্চিম সীমান্ত, ওইখানকার লোকরা পশতু ভাষায় কথা বলতো। তারপর বেলুচিস্তানের মানুষ বেলুচি ভাষায় কথা বলতো। বাট পার্সেন্টেজ ওয়াইজ আ ওইটা ছিল অলমোস্ট নাথিং। তাহলে তো আমরা দেখলাম যে এগুলি আমাদের ভাষা, আগে থেকে যেগুলি ছিল। তাহলে উর্দুটা কোত্থেকে আসলো? উর্দুটা কি আকাশ থেকে পড়লো? এইটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। তাহলে এই যে এত বড় পাকিস্তান, যার কোথাও উর্দু নাই, সেইখানে উর্দু ভাষা আসলো কোত্থেকে? এইটা বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। উর্দুটা কোন জায়গা থেকে আসছে? তা আমরা একেবারে ধাপ করে অনেক অতীতে চলে না যেয়ে আমরা বরং বর্তমান থেকে পেছনে যাওয়ার চেষ্টা করি অতীতে। সেটা ভালো হয়। তো এখন আ উর্দু
আসছে একটা ভাষা থেকে, যে ভাষাটার নাম হচ্ছে হিন্দুস্তানি ভাষা। হ্যাঁ, হিন্দুস্তানি ভাষা আসছে আর একটা ভাষা থেকে। হিন্দুস্তানি ভাষা আসছে আর একটা ভাষা থেকে, যেটার নাম হচ্ছে খোরাবালি ভাষা। ঠিক আছে, খোরাবালি ভাষার লোকরা দিল্লি, পাঞ্জাব অত্র এলাকার মানুষ খোরাবালি ভাষায় কথা বলতেন। খোরাবালিটা কি? খোরাবালিটা আসছে আর একটা ভাষা থেকে, সেই ভাষাটার নাম হচ্ছে সৌরসেনী। এখানে এটা মাথায় রাখবেন যে সৌরসেনী একটা ভাষা, এই ভাষাটাকে বলা হয় প্রাকৃত ভাষা। হ্যাঁ, তা আমরা আজকে আলোচনা বোঝার জন্য কয়েকটা জিনিস বুঝতে হবে, আমাদের কয়েকটা টার্ম বুঝতে হবে। একটা হচ্ছে যে মাদার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভারতবর্ষের কথা বলতেছি, মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে সংস্কৃত, সংস্কৃত, এটা একটা জিনিস। দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে যে সংস্কৃতের পরে যে ভাষাটা আসছে এটাকে আমরা বলি প্রাকৃত। প্রাকৃত মানে হচ্ছে প্রকৃতি থেকে উৎপত্তি হয় বা ন্যাচারাল, যেটা সাধারণ মানুষ, গ্রামের মানুষ, সেই সময় শহর ছিল না, গ্রামের মানুষ যে ভাষায় কথা বলতো এটা বলতো প্রাকৃত ভাষা। তাহলে সংস্কৃত থেকে কিছুটা বিবর্তন হয়ে কিছু ভাষার উৎপত্তি হয়েছে, যেটাকে আমরা বলি প্রাকৃত। প্রাকৃত থেকে আবার কিছু বিবর্তন হয়ে একটা ভাষা হয়, যেটাকে বলা হয় অপভ্রংশ। অপভ্রংশ মানে কি? আচ্ছা, আমরা একটু ডিটেলস একটু পরে আলোচনা করবো প্রত্যেকটা অংশ। যে প্রাকৃতের পরে যেটা, সেটা হচ্ছে অপভ্রংশ। অপভ্রংশের পরে যে এইটা স্টেট, সেটাকে আমরা বলি অপহট্ট। এখানে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, সরি ফর দ্যাট, আমার মেয়ের কাশতেছে, আশা করি আপনারা এক্সকিউজ করবেন। যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে সংস্কৃত থেকে আসে প্রাকৃত, প্রাকৃত থেকে আসে অপভ্রংশ, অপভ্রংশ থেকে আসে অপহট্ট, অপহট্ট, অপহট্ট থেকে আমাদের আসছে বাংলা ভাষা, বা বাংলা ভাষার মতো ভারতবর্ষে আর অন্যান্য জায়গায় অনেক ভাষা। হ্যাঁ, তো সংস্কৃত থেকে যখন প্রাকৃত হয়, আচ্ছা আমরা বরং একটু আর একটু অতীতে যাই। হ্যাঁ, যেহেতু আলোচনাটা একটু সিস্টেমেটিক্যালি করতে করাই ভালো। আমরা কিন্তু আজকে প্রসঙ্গে যে উর্দুটা কোত্থেকে আসলো, সেই প্রসঙ্গে আমরা কথা বলতেছি। তা এখন ভাষার ইতিহাস বা বিভিন্ন ঘটনাগুলি বুঝতে গেলে আসলে আমাদের দেখতে হবে যে আমাদের ভারতবর্ষের ইতিহাসটা কি ছিল। তো ভারতবর্ষের ইতিহাস কতদিন আগে থেকে শুরু করব? যদি অনেকদিন আগে থেকে শুরু করি, যেমন 4-5 হাজার বছর আগে থেকে শুরু করি, তাহলে আমাদের যাইতে হবে সেই সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা তো আমরা সবাই জানি যে এটা সবচেয়ে প্রাচীন পৃথিবীর মধ্যে সভ্যতা। এইটা হচ্ছে যে ভারতবর্ষের পশ্চিম দিকে, সিন্ধু মানে সিন্ধু নদী, হিমালয় থেকে যে সিন্ধু নদী আসছে, সিন্ধু নদীর উপত্যকায়, নদীর কাছ ছাড়া সেই সময় কোনো সভ্যতা হতো না। দুইটা, একটা সভ্যতা ছিল, এটা দুইটা পার্ট, একটা হচ্ছে নর্থ, একটা সাউথ। নর্থে যেটা ছিল সেটা একটা শহর সম্ভবত হরপ্পা, সাউথে যেটা মহেঞ্জোদারো। এই হরপ্পা মহেঞ্জোদারো মিলে একটা নগর কেন্দ্রিক একটা সভ্যতা ছিল 5,000 বছর আগে। তার মানে এক্সকিউজ মি, আর্য যাদেরকে বলি, যে আর্যরা ভারতবর্ষে আসছে এবং আমরা আর্যদের সাথে মিক্সড হয়ে গেছে, এখানে যারা আগের লোকাল মানুষ ছিল মিক্সড হয়ে এখন আমরা, তারপর তো মুসলিমরা আসছে অনেক পরে। তা অনেক আগে ছিল, অনেক আগে ছিল, যেটা হচ্ছে যে ওইটা কিন্তু ইয়েতে ছিল আপনার ওয়েস্টে, তাই না? মহেঞ্জোদারো হরপ্পা তো একদম ওয়েস্টের দিকে, তো ওইটা সভ্যতা ওখানে ছিল। কিন্তু আমাদের এদিকে কি ছিল? আমাদের এদিকে ছিল অস্ট্রিক, অস্ট্রিক, অস্ট্রেলিয়ার অস্ট্রিক। তার মানে যে অস্ট্রেলিয়া থেকে আসছে এটা না, কিছু মানব জাতির একটা সময় কিছু মানুষ অস্ট্রেলিয়াতে চলে যায়, তাদেরই একটা অংশ আমাদের এদিকে আসে। তার মানে হিমালয়ের যে পূর্ব দিকের যে অংশগুলো, আমরা যদি বলি তিব্বত, তারপর বার্মা বা মায়ানমার এখন যেটা, বা ব্রহ্মপুত্র অববাহিকা, তো এখানে অস্ট্রিক ছিল, আর একটা ছিল কিরাত, কিরাত জাতি। কিরাত জাতির ভাষা ছিল পূর্ব তিব্বতীয় বা পূর্ব বার্মা, এই জাতীয় ভাষা ছিল। এখানে যে জাতিগোষ্ঠী যেগুলি ছিল, এর মধ্যে অস্ট্রিকে তো আমরা জানি যে কোল আছে, ভিল আছে, এই সমস্ত নাম, সাঁওতাল আছে। আর একটা ছিল দ্রাবিড় জাতি। দ্রাবিড় তো সাউথ ইন্ডিয়ান, ওরা তো এখনো আছে, ওদের চেহারা আপনারা দেখবেন যে কালো। এবং ইন্ডিয়ার অন্য যে উত্তরাঞ্চলের যেটা আর্য ডমিনেটেড যে এলাকা, এটার মানুষের চেহারা একরকম, ওদের চেহারা আর একরকম, ওদের ভাষাও আর একরকম। ভাষা প্রথম থেকেই ছিল যেটা আপনার, ফর এক্সাম্পল তেলেগু, তামিল, এই সমস্ত ভাষা, এটা দ্রাবিড়, এগুলি আগে থেকে ছিল। এখন আর্য কারা? এই যে আমরা এত বলি যে আর্য, আমার মনে হয় না যে আর্য সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা আছে অনেকেরই। কারণ হচ্ছে যে আমরা ইতিহাসটা অস্পষ্টভাবে জানি। তাই আর্য হচ্ছে বহিরাগত, ইমিগ্রেন্ট পিপুল। এরা আসছে কোত্থেকে?
ধরে নিচ্ছি যে এরা আসছে, এখন পর্যন্ত যে সমস্ত তথ্য আছে, এরা আসছে আপনার ইয়ে থেকে, রাশিয়া এবং ইউক্রেন। ইউক্রেন ওদিকে একটা নদী আছে, ওইটার নাম তো ভলগা নদী। যারা রাশিয়ায় ছিলেন বা রাশিয়া ছাড়াও হয়তো অনেকে জানেন, ভলগা একটা নদী আছে। ভলগার তীরে তো অবশ্যই, নদীর তীরে আমি বললাম যে মানুষকে তো নদীর তীরেই থাকতে হবে, কারণ পানির একটা দরকার ছিল। কিছু লোক ছিল, হ্যাঁ। তো ওই লোকগুলি আসলে বিভিন্ন জায়গায় ছড়ায় যায়। আমাদের এদিকে আসে আর্য হিসেবে চলে আসে, আর ওইদিকে পশ্চিম পাকিস্তান, পশ্চিম ইউরোপের দেশগুলিতে ইংল্যান্ড এই সমস্ত চলে যায়। তো ওই যে মেইন ওইখান থেকে ইউক্রেন ধরি, ওই জায়গাটা, তো এটা নাম, একটা অংশ আমাদের এদিকে আসে। যে সমস্ত জায়গায় যায় ওদের ভাষা, তো ওদের যে মেইন যে ওই লোকগুলির ভাষা একটা ছিল, এটাকে আমরা বলি ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা কি ছিল আমার পরিষ্কার ধারণা নাই, তবে এখান থেকে জার্মান বলেন, ইংলিশ বলেন, ল্যাটিন বলেন, গ্রিক বলেন, পার্সিক ল্যাঙ্গুয়েজ বলেন, এগুলি সবকিছু, সংস্কৃত, এগুলি সংস্কৃত না, এগুলির সবকিছু এখান থেকে, মানে পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলের ভাষা ওই লোকগুলির থেকে আসছে। এ গ্রুপ অফ পিপল কেম। এরা তো কৃষিকাজ জানতো না, কৃষিকাজ তখন ছিল না। এরা কি করতো? হান্টার গ্যাদারার, তার মানে পশু পাখির পিছনে এরা ঘুরে বেড়াইতো। এবং এদের যেটা স্ট্রেংথ ছিল যে এদের ঘোড়ার রথ বা ঘোড়ার গাড়ি এরা ব্যবহার করতো এবং ঘোড়া ব্যবহার করতো। এবং পশু পাখি, ল্যাম্প ছিল, গরু ছিল, এগুলো তো ছিলই এদের মেইন। এই করতে করতে ওরা একটা অংশ চলে আসে আপনার ইরানের দিকে বা পারস্য যেটা। ইরানের দিকে চলে আসে যে অংশটা, এটাকে আমরা বলি ইন্ডো ইন্ডো ইরানিয়ান। এবং তাদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাকে আমরা যদি বলি যে ইন্ডো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ। তো ওখানে কিছুদিন থেতু হয়, কিছুদিন থাকে। তারপর ঘোড়াটোরা যা আছে ওদের সবকিছু, একটা অংশ, আবার সব অংশ না, একটা অংশ এদিকে চলে আসে। তো ওইটা চলে আসার আগে ওইখানে যে ল্যাঙ্গুয়েজটা ফেলে দিয়ে আসে ইরানে, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু পরে আবার বিবর্তন হয়ে ফার্সি ভাষা যেটা, সেটা হয়। এই ফার্সি কিন্তু আবার আমাদের উপর ভারতবর্ষে চলে আসবে, এটা পরে। কিন্তু প্রথম একটা দল ওই সময় চলে আসে, এবং পরে আপনার ওই যে কি যেন পাহাড়টা, হিন্দুকুশ পর্বতমালা পার হয়ে যে আপনার খাইবার প্রণালীতে ভারতে ঢুকে পড়ে। ভারতে কোন দিকে ঢুকে পড়ে? যে দিক দিয়ে ওই আলেকজান্ডার আসছিল, তারও আগে। আলেকজান্ডার তো অনেক পরে আসছে। ওই একটা আছে, গিরি আছে খাইবার, ওইটা দিকে সব ঢুকে পড়ছে। আফগান থেকে বলেন আর যে কোনো জায়গা থেকে বলেন, তো ওই দিক দিয়ে ওই ইন্ডো ইরানিয়ান পিপুল ঢুকে পড়ছে পশ্চিম উত্তর পশ্চিম ভারতবর্ষে। এই লোকগুলি হচ্ছে আর্য, হ্যাঁ, মানে ওই যে ওখান থেকে আর্য। এবং এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে নাকটা হচ্ছে, এই নাকটা একটু তীক্ষ্ণ, এবং চোখের রং হচ্ছে নীল। এখন নীল চোখ ওরকম দেখা যায় না, কারণ উঁচু নাক তো আমরা দেখতে পাই, আপনারা যদি পাঞ্জাবিদের দেখেন বা ওই দিকের, এটা খুবই ডমিন্যান্ট যে উঁচু নাক। তো বোঝা গেল যে আর্যরা আসছে। এখন আর্যরা কি নিয়ে আসছে? আর্যরা তাদের একটা ভাষা নিয়ে আসছে, যে ভাষাটা খুবই জটিল ছিল, এবং তারা কিছু বই নিয়ে আসছে সাথে। এত আগে বই কিভাবে ছিল? বই আসলে কোন ফরম্যাটে ছিল? এটা কি চামড়ার উপর লেখা ছিল, নাকি কোনো তালপাতার উপর লেখা ছিল, না অন্য কোনো ফর্মে লেখা ছিল? দ্যাট আই ডোন্ট নো। এটা একটু রিসার্চ করে বের করা যাবে। কিন্তু যে বইগুলি নিয়ে আসছে, এগুলো ধর্মীয় বই সব। যেমন এগুলিকে বলা হয় বেদ, ঋগ্বেদ একটা উল্লেখযোগ্য। আরো আছে উপনিষদ আছে, যেগুলি আমাদের পুরাণের অনেক আগে, বা মানে হিন্দু ধর্মের যে একেবারে প্রাচীন যে বই। এই কিছু বই নিয়ে এরা চলে আসে, বাট দে হ্যাড এ ল্যাঙ্গুয়েজ। এবং এই ল্যাঙ্গুয়েজ তাকে বলা হয় বৈদিক ল্যাঙ্গুয়েজ বা প্রাচীন আর্য ভাষা। এটা কিন্তু সংস্কৃত ভাষা না, এটাকে বলা হয় প্রাচীন আর্য ভাষা। এখন ওরা তো পশ্চিম দিকে ঢুকছে, ওই খাইবার পাস, তো ওইখান থেকে আস্তে দক্ষিণে গেছে, সব দিকে গেছে, পূর্ব দিকেও আসছে। আমাদের দিকে আসাটা একটু টাফ ছিল, বিকজ অফ দ্য ঝাড়খণ্ডে অনেক বড় জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক ছিল, আসাটা সহজ ছিল না। তারপর আসছে, আস্তে আস্তে আসছে। এই যে আসাটা, এটা কিন্তু ছিল না। এখন যখন যেই অঞ্চল দিয়ে আর্যরা গেছে, তাদের এই যে এই প্রাচীন আর্য যে ল্যাঙ্গুয়েজটা, এখানকার প্রভাব পড়ে গেছে। এরা করছে কি, আগে যে ওই সমস্ত অঞ্চলে, যে অঞ্চলে আসছে এরা, ওই সমস্ত অঞ্চলের নিজস্ব একটা ভাষা, যে ভাষাগুলির কথা বললাম আমি, যে দ্রাবিড়, অস্টিক, এবং পূর্ব দিকে আমাদের তিব্বত বার্মার যে ভাষা, উপজাতি যেগুলি তাদের যে ভাষা, এই ভাষাগুলি আদান প্রদান করছে ওই প্রাচীন আর্য ভাষার সাথে, আদান প্রদান করছে করে একটা মিক্সড ভাষা হয়েছে। হ্যাঁ, তা আর্যরা তাদের মোটামুটি ওইটাই ধরে রাখছে, আর্য ভাষাটা ধরে রাখছে, এবং এইভাবে হয়েছে। এর মধ্যে যেটা হয়েছে যে
এরা তো যারা আর্যরা একসময় ব্রাহ্মণ হয়ে গেল, ধর্মের প্রতি খুব ইয়ে হয়ে গেল যে, এবং সেই সময় আরো কিছু দর্শনের বই, হ্যাঁ? আমাদের ভারতবর্ষে যে দর্শন বলতে আমরা হিন্দু ধর্মকেই বুঝি। মানে হিন্দুদের যে ধর্ম, ধর্মটাই দর্শন, দর্শনটাই ধর্ম। এখানে আলাদা করে দর্শন বলতে কিছু ছিল না পাশ্চাত্যের মতো। এই দর্শনের উপর কিছু বই বা ধর্মের উপর কিছু বই, বিরাট, বিরাট বই লেখা হয়। ২ টা বইয়ের কথা বলতেছি। একটা হচ্ছে যে আপনার বেদব্যাসের মহাভারত, আর একটা হচ্ছে যে বাল্মীকির রামায়ণ। এটা কত সালে লেখা হয়েছে আমি জানি না। খ্রিস্টপূর্বে ৬০০-৭০০ বছর আগে হবে। আম কি ভাষায় লেখা হয়েছে? প্রাচীন আর্য ভাষায় লেখা হয়েছে। সংস্কৃত তখন ছিল না, বা সংস্কৃত আ মতো একটা ভাষার হয়তো ছিল বা কেবল শুরু হয়েছে। কারণ হচ্ছে কি যে একসময় এসে কিছু লোক মনে করলো যে এই ভাষাটা এত কঠিন, প্রাচীন আর্য ভাষা, যে we should structure it pretty good. হ্যাঁ, খুব সুন্দর একটা গ্রামার-ট্যামার নিয়ে একটা বানানো দরকার। এখান থেকে একজন ব্যক্তি ছিল, ওনার নাম হচ্ছে পাণিনি। খ্রিস্টের জন্মের ৩০০ বছর আগে উনি একটা বই লিখছে যেটার নাম হচ্ছে পাণিনির ব্যাকরণ। যেটা এখন পর্যন্ত ঠিক আছে, ঠিকঠাক আছে, এবং এটা এমন নিখুঁত যে এটা অনেকে কম্পেয়ার করে যে কম্পিউটার সায়েন্সে আপনারা যারা পড়েন বা জানেন, অ্যালগরিদম বলে একটা কথা আছে, হাউ কম্পিউটার প্রোগ্রাম ওয়ার্কস পিস বাই পিস, এরকম একটা অ্যালগরিদম বলা যায় এই ভাষাটাকে। সংস্কৃত ভাষা ইজ লাইক এ কম্পিউটার অপারেটিং সিস্টেম, নিখুঁত এবং কোনো ভুল নাই। এবং ওই ব্যক্তি যার নাম ছিল পাণিনি, এটা ৪,০০০ টা ফর্মুলা, হ্যাঁ, ৪,০০০ ফর্মুলা দিয়ে করছে। দিয়ে এই ভাষাটা রিচ একটা গ্রামার তৈরি করছে। গ্রামার তৈরি করছে। এটা সময়টা কত? সময়গুলি দেখুন, যেহেতু অনেক প্রাচীন, সময়গুলি আমি যেটা বলবো এক্সাক্টলি নাও হতে পারে এরকম, বাট কাছাকাছি হবে। যেমন আমি বলি যে খ্রিস্টপূর্ব ৮০০ থেকে খ্রিস্টপূর্ব ২০০ সালের মধ্যে সংস্কৃত ভাষাটা ডেভেলপ করছে, এবং পাণিনি এইটাকে এত মজবুত করছে এবং একটা শৃঙ্খলাবদ্ধ করছে যে এভরিবডি লাইকড ইট। সো নাও উই হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ দ্যাট মেক সেন্স। এবং এখন থেকে আমরা ব্রাহ্মণরা, কুলীনরা, আমরা যখন ধর্মীয় শাস্ত্র করব, মন্দিরের পুরোহিতরা, তখন আমরা সংস্কৃত ভাষা ব্যবহার করবো, কারণ এটা বেস্ট ভাষা। হ্যাঁ, তো সংস্কৃত মানে সংস্কৃত ভাষা এত মানে এইটা গ্রামার মেনটেন করে চলতেছে। মানে একটা উদাহরণ দেই যে আমরা যখন বলি যে আমি ভাত খাই, তাহলে বাংলায় বললাম আমি ভাত খাই, আমি ভাত খাই, যদি এটা বলি খাই আমি ভাত, চলে, বুঝতে পারবো যে কি বলতে যাচ্ছি। তবে একটু পরিবর্তন হয়। হ্যাঁ, এখন আমি যদি বলি যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল, তা এইটা যদি আমি এইভাবে বলি যে আহ সূর্য দিগন্তে পূর্ব উঠেছে, এটা তো বলা যায়, ভাষাগুলো এদিক ওদিক, শব্দগুলি এদিক ওদিক করে, তাহলে এটা কি হবে? তাহলে ইট উইল নট মেক এনি সেন্স। বাট সংস্কৃত ভাষায় আপনার শব্দগুলো যত এদিক ওদিক চালাচালি করেন না কেন, এই বাক্যের যে মিনিং, এটা এক বিন্দু পরিবর্তন হবে না। মানে দ্যাট মাচ স্ট্রাকচার দিস ল্যাঙ্গুয়েজ ওয়াজ। এই জন্য এখন আমরা যে এআই যুগে বাস করি, কৃত্রিম বুদ্ধিমত্তা যখন আসে, ল্যাঙ্গুয়েজ এবং তার সিনট্যাক্সের উপর ব্যাপকভাবে এটা বোঝার চেষ্টা করে, এবং এইটা আইডেন্টিফাই করে যে সংস্কৃত ভাষা হচ্ছে সবচেয়ে ভালো। এখানে আমার কিছুই করতে হবে না, এটা অলরেডি অ্যালগরিদম ইজ দেয়ার, পানিনি হ্যাজ মেড দিস পসিবল। তাহলে আমি যদি বলি কম্পিউটার সায়েন্সের জনক পানিনি, বলে কি ভুল বলা হবে? মনে হয় না, ভুল বলা হবে না। আচ্ছা, যাই হোক, আমরা ফিরে যাই সে আমাদের, আমরা কি পেলাম? তাহলে সংস্কৃত ভাষা পাইলাম। সংস্কৃত ভাষায় কি করবে? ধর্মীয় পণ্ডিত, ব্রাহ্মণ বিশেষ করে, তারা ধর্মচর্চা করবে। কিন্তু আমরা তো সবসময় জানি যে আমাদের যখন ইতিহাসের কথা বলি, ইতিহাসটা আসলে ধর্মের বাইরে যে মেইন যে একটা অংশ ইতিহাসে, সেটা হচ্ছে ট্যাক্স কালেকশন বা খাজনা আদায়। এইটা রাজা বাদশাহ তো ছিল যুগে যুগে, রাজা ছিল, বাদশা ছিল, সম্রাট, সবার কিন্তু একটাই কাজ, যে কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা। কাজে খাজনা আদায় করার জন্য অফিস আদালত ছিল। ট্যাক্স অফিস কিন্তু সবচেয়ে পুরাতন সংস্থা সারা পৃথিবীর মধ্যে। হ্যাঁ, তাহলে আমরা যদি সেই, যখন পানিনির কথা বলতেছি, যদি ধরি সেই সময়টা, তাহলে খ্রিস্টপূর্ব ৩০০, ওইটা আমরা বলি যে আমাদের এদিকে যে মৌর্য সাম্রাজ্য ছিল, অশোকা ছিল রাজা, এবং কি ওইটার নাম, কৌটিল্য, উনি ছিলেন অর্থমন্ত্রী বা মেইন পণ্ডিত, সেই সময়ের কথা বলি। কিন্তু এখানে সাধারণ মানুষের সাথে যখন আমি ট্যাক্স কালেকশন করবো, তখন কি সংস্কৃত ভাষাটা আমার চলবে? কারণ সাধারণ মানুষ ওই সংস্কৃত ভাষাটাকে কথা বলতে পারতো না, সংস্কৃত ভাষার যে যুক্তাক্ষর উচ্চারণ করতে পারতো না। কিন্তু সাধারণ মানুষের নলেজে ছিল যে সংস্কৃত ভাষা ডেভেলপ করছে পানিনি মোটামুটি, আগে তো এটা ছিল অন্য একটা ভাষা, প্রাচীন আর্য। তো তারা গ্রহণ করে তাদের একটা ভাষণ তৈরি করছে, যেই ভাষণকে বলা হয় প্রাকৃত। প্রাকৃত। তো সেই সময়, আমি যে সময় কথা বলতেছি, ইয়ার সময়, অশোকার সময়, ওইটার নাম ছিল পালি ভাষা।
সাধারণ ভাষার নাম পালি, অ্যান্ড পালি অ্যান্ড প্রাকৃত ইজ কাইন্ড অফ সেম থিং। পালি ভাষা ছিল। পালি ভাষায় অফিস আদালত, রাজার ওই সেরেস্তা, খাজনা আদায় করার যত অফিস ছোট ছোট ওইখানে ওই ভাষায়, সংস্কৃত ভাষাটা এখানে ছিল না। তা ওইখানে এক ধরনের লিপি ছিল, ব্রাহ্মী লিপি। তা লিপি কি জিনিস ওইটার সঙ্গে ডিটেলস পরে আসবো। তো মোটামুটি আমরা আসলাম সংস্কৃত থেকে। এখন এই সংস্কৃত থেকে যে ভাষাগুলি বিভিন্ন অঞ্চলে ডেভেলপ করছে, তার মানে সংস্কৃতের মধ্যে আর্যদের একটা অংশ আছে, এটা আমরা জানি। এখন আর্যরা যে সমস্ত অঞ্চল দিয়ে গেছে প্রত্যেকটা জায়গায় সাম সর্ট অফ সংস্কৃত বা ছিল, বা ওই প্রাচীন আর্য ছিল, এগুলির সাথে লোকাল ল্যাঙ্গুয়েজ মিক্সড হতে একটা ভাষা হয়েছে। এই ভাষাটাকে আমরা বলি প্রাকৃত ভাষা বা প্রকৃতির মতো সরল ভাষা বা জনসাধারণের ভাষা, প্রাকৃত ভাষা। তাহলে আমরা প্রাকৃত একটা ভাষা পাইলাম, অঞ্চল ভেদে প্রাকৃত ভাষা ভিন্ন। প্রাকৃত ভাষা ডমিনেট করছে ধরেন খ্রিস্টপূর্বের কয়েকশো বছর আগ থেকে প্রায় আমাদের এই পাশে দশম শতক পর্যন্ত প্রাকৃত ভাষা ছিল। প্রাকৃত ভাষা এক সময় হয়তো কি যে প্রাকৃত ভাষা আবার পরিবর্তন হওয়া শুরু করলো। অপভ্রংশ কেন আমরা বলি প্রাকৃত ভাষার অপভ্রংশ কেন বলি? কারণ যে গ্রামের মানুষ এই ভাষাটাকে যত পারে এটা সহজ সরল করার চেষ্টা করলো, যেমন বিভক্তিগুলি, শব্দের শেষে যে বিভক্তিগুলি কি ওগুলি ঝেড়ে ফেললো, তারপর প্রত্যয়গুলি ঝেড়ে ফেললো, যুক্তক্ষর ভেঙে ফেললো। হ্যাঁ, মাঝে মাঝে দেখা গেলো স্বরবর্ণ দুইটা যুক্ত অক্ষরের মাঝখানে ঢুকাই দিল। যেমন একটা শব্দের কথা বলতে পারি প্রীতি, প্রীতি নিন, ভালোবাসা নিন, তাই না? এই প্রীতি থেকে পিরিতি গ্রামের মানুষ কিন্তু করে ফেলছে, দেখেন। এরা হচ্ছে সাবঅল্টার্ন পিপুল, বা এটা ব্রাত্যজন বা সমাজের নিচের অংশ। তাদের ভাষা সবসময় ছিল ন্যাচারাল এবং তারা এত বইপত্রে তোয়াক্কা করতো না, তারা অপভ্রংশ বানায় ফেলছে। এখন পণ্ডিতরা তো এটা একটু নারাজ। পণ্ডিতরা বা কুলিনরা তারা মনে করতো আর দিস পিপুল মফিজ, গ্রামের মানুষ, কৃষক, এদের তো গালি দিত সারা জীবন ধরেই মানুষ, এদের ভাষা, এটাকে সবাই ঘৃণা করতো। মোটামুটি ঘৃণা করলে কি হবে, এই ভাষাটাই ছিল ডমিন্যান্ট ভাষা গ্রাম অঞ্চলের। এবং শাসকরা কিন্তু এই ভাষা ইউজ করে কানেক্ট হয়েছে, কারণ এই খাজনা আদায় যাইতে হবে, খাজনা তো লিখতে হবে। এই কথাগুলো সংস্কৃত লিখলে চলবে না, এটা প্রাকৃত ভাষায় লিখতে হবে বা অপভ্রংশ। ঠিক আছে, তাই আমরা আমাদের যেটা মগধ একটা অঞ্চল ছিল, যেটা হচ্ছে যে বিহার। আচ্ছা, প্রাকৃতিক ভাষা সংস্কৃত থেকে যখন প্রাকৃত হইলো তখন আমি বলি যে কয়েকটা প্রাকৃত হয়েছে। একটা হচ্ছে যে মগধ অঞ্চল, মগধ মানে বাংলা এবং বিহার, এটা বলা মাগধী প্রাকৃত। আর একটা আছে হচ্ছে আপনার কোনটা, এটা হচ্ছে সৌরসেনী। এই সৌরসেনী নামটা আমি বলছি, সৌরসেনী হচ্ছে পাঞ্জাবের প্রাকৃত। আর হচ্ছে মহারাষ্ট্রী প্রাকৃত, এটা খুব মিষ্টি মিঠা একটা প্রাকৃত ভাষা ছিল। এই তিনটা প্রাকৃত মেইন হয়ে যায়। তা আমরা মগধ থেকে মাগধী প্রাকৃত। আমাদের তো আমরা জানি যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আবার একটু দ্বিমত করছে এটার সাথে। সে বলছে না, আমরা গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয় প্রাকৃত মানে যে মগধের প্রাকৃত থেকে আবার চেঞ্জ হয়ে গৌড় প্রাকৃত একটা ভাষা আমাদের আসছে। তো যাই হোক না কেন, আমরা যেটা বলতেছিলাম যে এই প্রাকৃত ভাষা তো আমরা পাইলাম মগধ প্রাকৃত বা গৌড়ী প্রাকৃত, যাই বলি না কেন। এখন মগধ, বাংলা, বিহার, ওইখানে মৌর্যদের তো রাজধানী ছিল এটা, এবং খুব স্ট্রং ছিল। কাজেই এই মগধ প্রাকৃতটা অনেক বড় একটা অংশ ছড়াই গেছে। আর আমরা তো কাছাকাছি ছিলাম বিহারের, তাই না? আমরা যে বলি না বাংলা, বিহার, উড়িষ্যার নবাব। এই যে ওড়িয়া ভাষা বিহারের ভাষা, মগধ বিহারের ভাষা, মৈথিলি। তারপর আমাদের এগুলি তো সব ক্লোজ। আমরা আসামের ভাষা তো একেবারে বাংলার মতো, এগুলি তো সব সিস্টার ভাষা। তা আমরা হচ্ছে সব মগধী প্রাকৃত থেকে আসছি। আর যেটা গেছে সেটা হচ্ছে সৌরসেনী। যেটা আমি বললাম যে এই সৌরসেনী ভাষা কত সালের কথা বলতেছি আমি, 11 সাল মানে 1100 সাল, তখনও বক্তিয়ার খলজি আসে নাই, সেন বংশের শেষের দিকে কথা আমি বলতেছি। এই ঘটনাগুলি সৌরসেনী ভাষা আসছে, এবং সৌরসেনীর কয়েকটা, এখন আসি আসল পয়েন্টে। সৌরসেনী যে ভাষাটা, যেটা আমাদের প্রাকৃত না, যেটা হচ্ছে যে দিল্লির আশেপাশে পাঞ্জাবি ওই এলাকার প্রাকৃত ভাষা, সেইটা আবার কালের যাত্রায় কিছু বিবর্তন হয়, কয়েকটা উপশাখা হয়। তার মধ্যে একটা উপশাখাকে বলা হয় খোরাবালি, এইটা মনে রাখবেন, খোরাবালি। এই খোরাবালি ভাষা থেকে আবার হয়েছে কি আরো কিছু, তখন তো মুসলমান শাসক, হ্যাঁ, তুর্কিরা আসছে, সুলতান আমল, মোগল আমল, যার ফলে আমাদের আরবি, ফার্সি, এর মধ্যে কিন্তু ফার্সি চলে আসছে, বক্তিয়ার খলজি চলে আসছে কিন্তু চীনে। হ্যাঁ, 1204 সালে সে ওই ঝাড়খণ্ডের জঙ্গল টঙ্গল বের করে আসে, লক্ষণ সেনকে দিল বাড়ি, ওই চলে গেল, তারপর তো এইখানে। তাহলে তারা আসে আস্তে আস্তে, তারা কি করছে, মুসলিম যে, এবং সেই ফার্সি, যেই ফার্সি আমরা ওই যে অনেক আগে আর্যরা যখন আসছে
তারা এখানে ফেলে আসছিল আত্মীয়দেরকে, ওরা যে ডেভেলপ করছে ফার্সি, সেই ফার্সিরা আবার এসে চাপলো মুসলিমদের সূত্র ধরে আমাদের এই এলাকায়। ফার্সি তো ঢুকে গেছে, এবং যেহেতু কয়েকশো বছর মুসলিম শাসন ছিল, এটা অফিসিয়াল ভাষা তো ছিল ফার্সি। ইভেন এই তো ইংরেজরা আসে 1830 সালের দিকে চেঞ্জ করলো, অফিসিয়াল ভাষা থেকে এটা তারা চেঞ্জ করে বললো ইংরেজি, তাই না? তার আগে তো ফার্সি ছিল। এটা রাজকীয় ভাষা বলা হয়তো, এটার মধ্যে একটা অ্যারিস্টোক্রেসি ছিল, এবং এটা যেহেতু সরকারি ভাষা ছিল, ফার্সি কিন্তু জানতো। আমরা যে এলাকায় বাস করি প্রত্যেকটা মানুষ, আমাদের পূর্বপুরুষের মধ্যে দেখা যেত ফার্সি জানতো। ফার্সি জানা লোকদের বলা হয়তো, যারা শিখাইতো ওই ভাষাটা, ওদের বলা হয়তো মুন্সি। এই যে নজরুল ইসলামের আমরা যে কবিতা টবিতা পড়ি, ফরুক আমাদের নজরুলের কথা বিশেষ করে, ও যখন লেটা দলে ছিল তখন ওই কোন এক মুন্সির কাছে ফার্সিটাকে ভালোভাবে শিখছে। তো যাই হোক, ওইটা আলোচনা থেকে অন্যদিকে সরে না জানি, আমরা আছি সৌরসেনী ভাষা। সৌরসেনীর কয়েকটা উপশাখা হয়ে একটা হইলো আপনার খোরাবালি ভাষা, পাঞ্জাব এলাকার। সৌরসেনী তো ওই এলাকার, পাঞ্জাব দিল্লির কাছাকাছি। এই খোরাবালি ভাষা থেকে একসময় একটা ভাষা হইলো হিন্দুস্তানি ভাষা। হিন্দুস্তানি ভাষায় মোটামুটি বেশি স্প্রেড করলো ইন্ডিয়ার। হ্যাঁ, এবং এটা পৃষ্ঠপোষকতা করছে যে নবাবরা, সম্রাটরা, মুসলিম সুলতানরা। কারণ হচ্ছে যে এইটাই ট্যাক্স কালেকশনের ধান্দা। এইটাকে যদি, এই ভাষাটাকে যদি ম্যাক্সিমাম মানুষ কথা বলে, তাহলে এই ভাষাটাই তো আমার ভালো, এটাকে বলা হয় হিন্দুস্তানি ভাষা। তো এক সময় এখানে দেখা গেল যে দীর্ঘদিন মুসলিম শাসনের ফলে এই এলাকার একটা বড় অংশ মুসলমান হয়ে যায়, খুব স্বাভাবিক ঘটনা, মুসলমান হয়ে যায়। তাহলে এক সময় দুইটা অংশ হয়ে যায়, মুসলিমটা আর হিন্দুদের অংশ এবং মুসলিম অংশ, দুইটা অংশ হয়ে যায়। তাহলে কি হবে যে ভাষাটাও, এই হিন্দুস্তানি ভাষাটা আসলে দুইটা ভাগ হওয়া শুরু করলো। একটা ভাগ হচ্ছে আপনার উর্দু, আর এটা হচ্ছে হিন্দি। দুইটা মোটামুটি সিমিলার ভাষা। দেখেন যে পাকিস্তানের ভাষা, পাকিস্তানের মানুষ, ইন্ডিয়ার মানুষ সিমলেসলি দে ক্যান টক উইথ ইচ আদার। আমরা অতটা পারি না। প্রায় সমান দুইটা ভাষা, হিন্দি এবং উর্দু, দুইটা ভাষা সমান। তবে ওই যে হিন্দুস্তানি ভাষা থেকে যখন আলাদা হইলো, তখন এইটার উপর আবার ওই আরবি ফার্সি ভর করে, যেটা হইলো মুসলমানি হিন্দি বা উর্দু যেটা। আর এ পাশে সংস্কৃত আবার এসে ভর করলো এই হিন্দুস্তানি ভাষার উপর, সংস্কৃত শব্দ, ভারী শব্দ, তৎসম শব্দ হয়ে এটা হয়ে গেলো হিন্দি। এই হলো ঘটনা। কারণ উর্দু ভাষাটা আকাশ থেকে পড়ে নাই। তার মানে যখন দেশ ভাগ হইলো 1947-এ ফিরে আসি, তখন ঘটনা কি হলো? দেশভাগ যখন হইল তখন তো ব্যাপক একটা মাইগ্রেশন হয়, যে মুসলমানরা চলে আসছে পাকিস্তানে, আর পাকিস্তানে যে সমস্ত হিন্দু ছিল তারা চলে গেছে ইন্ডিয়ায়। এটা আমাদের যে অংশটা এখানে আমরা দেখি যে হিন্দুরা বাড়িঘর ছেড়ে চলে গেছে, পাশে মুসলমানরা বাড়িঘর চলে গেছে, অনেকে আবার এক্সচেঞ্জ করছে, প্রপার্টি এক্সচেঞ্জ করছে। আমার শ্বশুর বাড়ির লোকজনই প্রপার্টি এক্সচেঞ্জ করে এখানে আসছে, ইন্ডিয়ার অংশে ছিল, এখনো অনেক আত্মীয় আছে তাদের। প্রপার্টি এক্সচেঞ্জ করছে। ওই সময় তো দাঙ্গা হয়েছে, কত কিছু হয়েছে, এগুলি আর এক ইতিহাস, আমরা ভাষার মধ্যেই থাকি। তো এইখানে যারা মাইগ্রেন্ট পিপল, যে পাকিস্তান ইন্ডিয়াতে ছিল যে সমস্ত মুসলমান, বাট পাকিস্তানে আসছে, ইদার মানে পশ্চিম পাকিস্তান, মেইনলি পশ্চিম পাকিস্তানের কথা বলছেন, আর পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে এদেরকে, এরা যে মাইগ্রেন্ট পিপলকে, একটা ভাষা আছে, এই শব্দটা আছে না, মহাজের, মহাজের হচ্ছে দোজ পিপল, এডুকেটেড পিপল, যারা ইন্ডিয়া থেকে আসছে। এই ইন্ডিয়া থেকে আসার সময় এদের সাথে করে এই উর্দু ভাষাটা নিয়ে আসছে। 1947-এ যখন দেশ ভাগ হইলো, এই যে উর্দু ভাষায় কথা বলতো কুলীন লোকরা, মানে সমাজের মাথা যারা, জিন্না সাহেব সহ, এরা তো উর্দু না। তাহলে কি হলো, এটা কিন্তু টোটাল পাকিস্তানের জনসংখ্যা 3% ছিল। তাইলে এই যে এতগুলি বললাম যে বেলুচি ভাষা, এটা সেটা, বাংলা ভাষা, এর মধ্যে উর্দুটা বহিরাত থেকে আসলো। আসে তারা সিদ্ধান্ত নিল যে যেহেতু একটা ভাষা করতে হবে, প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব ভাষা আছে, ভালো কথা, কিন্তু আমরা নিয়ে আসছি এটা, তাহলে এটাই করি। লিঙ্গুয়া ফ্রাঙ্কা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে একটা স্টেট বা একটা ফেডারেলের মধ্যে এটা কমন ভাষা থাকতে হয়। যেমন ইন্ডিয়ায় যে দেখেন হাজার হাজার ভাষা আছে না, কিন্তু তাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিন্দি, সবাই বুঝে, অথবা ইংরেজি। আমি এখানে কানাডায় বাস করি, কানাডার লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে দুইটা, ফ্রেঞ্চ এবং ইংলিশ। তাহলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা যে আপনার কি বলে, ইয়ে হলো যে আমি এখানে তো 19 বছর ধরে কানাডায় থাকি, আমি সারা জীবন বেসরকারি চাকরি করছি,
সরকারি চাকরি বা ফেডারেল গভর্নমেন্টের যে জব, ওখানে অ্যাপ্লাই করতে গেলে ফ্রেঞ্চ লাগে, ফ্রেঞ্চ ভাষা, কারণ এটা অফিসিয়াল ভাষা। এখন অফিসিয়াল ভাষা রাষ্ট্রভাষা একই জিনিস কিনা আমি জানি না, ধরে নিচ্ছি একই রকমের জিনিস, আমি অ্যাপ্লাই করতে পারি না এই ফেডারেল জবে। ঠিক একইভাবে বাংলাদেশে যখন, আচ্ছা আবার ফিরে আসি, যে তাহলে কি হলো যে একটা আমাদের লিঙ্গুয়া ফ্রাঙ্কা, তাহলে সবাই ডিসিশন নিল ওদের মানুষ, যে না তাহলে একটা উর্দুটাকেই করি। বাংলা করলে তাহলে ওই ওদিকের লোকরা কি বুঝবে, কিভাবে হবে? আমি যদি পাঞ্জাবি করি তাহলে এদিকের লোকরা কি বুঝবে? যদি বেলুচি করি, যদি পস্তু করি, এটা তো নাথিং ইজ ওয়ার্কিং। সো উই নিড সামথিং। এরকম হতে পারে, ঠিক আছে, পাঞ্জাবি আর বাংলা দুইটা বেশি, 28% আর 56%, এই দুইটাকে রাষ্ট্রভাষা করি, তাহলে হোয়াট অ্যাবাউট দ্য বেলুচি, হোয়াট অ্যাবাউট দ্য পস্তু পিপল? তখন তো আর কেউ ধারণা করে যে পাকিস্তান ভাঙবে, একটা তো কিছু বের করতে হবে। ওই জন্য সবাই মোটামুটি ভর করলো জিন্না সাহেবের উপর। জিন্না তো তখন গভর্নর জেনারেল, সে বার্তা নিয়ে আসলো বাংলাদেশে, আর সে ডিক্লেয়ার করলো যে উর্দু এবং একমাত্র উর্দুই হবে আমাদের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে জনসভা করে, এবং আফটার 3 days কার্জন হলে গেল। কার্জন হলে একই যে কথা যখন বলে, তখন সবাই না, আমরা এটা চাই না বলে উঠলো। এবং এটা ব্যাক কে, শেখ মুজিবুর নাকি ছিল ওই ওই ইয়াতে, অনেকে বলে। ওই না কথাটার যে স্ট্রেংথ ছিল, জিন্না তো অনেক ইন্টেলিজেন্ট পার্সন ছিল, এবং জিন্না কিন্তু খুব পরিচ্ছন্ন, হ্যাঁ, সেটা আর এক ইতিহাস। এখন আমরা তো আসলে হয়েছে কি, যে একটা যখন তৈরি করি বয়ান, যে এই লোকটা খারাপ, আর জিন্না নামেই খারাপ, জিন্না মানেই খারাপ, বা ওই লোকটা ভালো, এগুলি তৈরি করি না, এগুলো তো তৈরি করা হয় সূক্ষ্ম। কিন্তু জিন্না খুব পরিচ্ছন্ন রাজনীতিবিদ ছিল। উনি যখন এই নাটা শুনতে পারছে, তখন আমি একটা জিন্নার বই পড়ছি, লেখা জীবনী সংখ্যা, তো ওখানে সে ওখান থেকে আসেই বলছে যে বুঝতে পারছে যে দুই পাকিস্তান থাকবে না, কারণ দ্য ওয়ে দে সেড নো, উই ডোন্ট ওয়ান্ট দিস টু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, তখন থেকেই বুঝছি যে না, এটা বড় ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকেই সূত্রপাত। তারপর তো তারা চেষ্টা করছে, এখন এটার সলিউশন কি ছিল আমিও জানি না। তাহলে আমাদের এদিকের যে মানুষের যে আন্দোলন করছে, তাদের উদ্দেশ্যটা কি ছিল ভাষা আন্দোলনের, এইটা একটু বলি। এটা হচ্ছে যে আমরা যত না এখন চেতনার কথা বলি, তার চেয়ে বেশি ছিল যে ইকোনমিক্যাল যে কারণ একটা, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে পলিটিক্যাল। ইকোনমিক্যাল কারণটা যেটা বললাম, যে ওই যে সরকারি চাকরি, আমি কানাডায় থাকি, ফ্রেন্স জানি না, আমি পাবো না চাকরি, সরকারি চাকরি ওখানে একই কথা। যদি রাষ্ট্রভাষা হয় উর্দু, সরকারি চাকরিগুলো তো উর্দুওয়ালা লোক এটা আপনার করবে, তো গ্রামের মানুষ তো তাহলে উর্দু শিখতে হবে, ইট ইজ নট ইজি। হ্যাঁ, হইতে পারে যে ইয়া ছিল না, আর্মিরা ছিল আমাদের, যে এরশাদ টেরশাদ যারা ছিল যুদ্ধের সময়, যারা পুরো পশ্চিম পাকিস্তান ছিল, তারা তো কন্টিনিউয়াসলি উর্দু বলতে পারতো এবং উর্দু বলে, কারণ ওটা শিখছে। শেখার একটা ব্যাপার আছে, ওইটা তো তাদের মাথায় ছিল যে শিখাবে, ইয়া করবে। কিন্তু আমাদের এলাকার মানুষের হচ্ছে না, আমরা এটা আমরা বিসর্জন দিতে পারি না, আমরা এটা রাখবো। তো একই সাথে আমরা এটা রাখবো, তাহলে সলিউশনটা কি হবে? সলিউশন হইতে পারে, ঠিক আছে, বাংলা একটা রাষ্ট্রভাষা হবে। তাহলে ওদিকের ঘটনাগুলো আমি জানি না, আমি কিন্তু রিসার্চ করে দেখিও না, তাহলে কি হবে, এটা একটা সলিউশন কি হবে? কিন্তু আমরা এটা করলাম, কিন্তু ওইটা পরে মেনে নেয় একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে, যে সংগ্রামটা 1952 সালে এসে শেষ হয়, এটা আমরা জানি। শুরু হয় অনেক আগে, ওই 47-এর পর থেকে। এবং এটা সবচেয়ে বড় ভূমিকা যেটা রাখছে, এই যে মিরপুর বাংলা কলেজের প্রিন্সিপাল ছিল আবুল কাশেম, উনি, আরো অনেকেই ছিল, এটা ছিল। তার মানে এভাবে আমাদের বাংলা এজ এ রাষ্ট্রভাষা পাই, এবং এটার দাবিটা এতটাই জোরালো ছিল যে এটা আমাদের ট্রিগার করছে মুক্তিযুদ্ধের দিকে, যে এক সময় আমরা এদিকে যাবই। এবং দেখেন যে যে মুসলিম লীগ সেই সময় এত বছর ডমিনেট করছে, 1906 সালে প্রতিষ্ঠা হয়ে এই মুসলিম লীগের যে লিডার জিন্নাহ, সেই তো পাকিস্তান তৈরি করছে, এর সাথে সুহরাওয়ার্দী ছিল, শের বাংলা ছিল, সবকিছু ছিল, খাজা নিজামীর নাজিমউদ্দিন ছিল, নবাব বাড়ির লোকজন ছিল আমাদের। এই মুসলিম লীগ 1954 সালের যে যুক্তফ্রন্টের নির্বাচন, এখানে গুহারা, মানে 9টা সিট পাইছে মাত্র। কেন হইলো? এটা হচ্ছে ভাষা আন্দোলনের একটা ইয়ে ছিল, এবং যুক্তফ্রন্টের যে কয়েকটা দফা ছিল, 21টা দফার মতো সম্ভবত, ওখানে একটা ছিল যে রাষ্ট্রভাষা এটা বাংলা, এটা করতে হবে, এইটা। তো এখন যেটা হচ্ছে যে, ওয়েল, এই মুহূর্তে আমি যেটা দেখতেছি, আমার ভিডিও হচ্ছে 34 মিনিট, এখন এটা আমি এখানে স্টপ করে দিতে পারি। আর আরেকটা যেটা করতে পারি, যে লেটস ডু ইট, 1 ঘন্টার একটা ভিডিও তৈরি করি মোটামুটি, আমি যে কথাগুলি বলতে চাচ্ছি সেটা একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, তা প্রথম পর্ব ধরেন এখানেই শেষ। দ্বিতীয় পর্ব হচ্ছে যে আমাদের বাংলা ভাষা বার্থ সার্টিফিকেট বা জন্ম, এইটা তাহলে কখন হলো? আমরা তো জানি যে সংস্কৃত, বললামই তো সংস্কৃত আছে, সংস্কৃত থেকে প্রাকৃত হয়ে গেছে, বাট প্রাকৃত দ্যাট ওয়াজ নট বাংলা।
প্রাকৃত থেকে মাগধী প্রাকৃত যেটা বলতেছি, সেখান থেকে আপনার হইলো যে অপভ্রংশ। অপভ্রংশ গ্রামের মানুষরা তো খুব কাজেই ভাষা চেঞ্জ করে ফেলছে। প্রকৃতি প্রত্যয় বাদ দিয়ে দিচ্ছে, ইজি করে ফেলতেছে। পাজি বললাম জাস্ট থেকে, আমি বলবো যে এইটাই ভালো। তারা যতদিন গেছে ভাষাগুলিকে সহজ করছে, কিন্তু এই ব্রাহ্মণরা গালি দিত যে এরা তো নষ্ট করতেছে ভাষাটাকে, এটাই বলতো অপভ্রংশ। অপভ্রংশ একটা হচ্ছে যে অপহট্ট। এই অপহট্টর পরপরই বাংলা ভাষাটা আসে। এবং সেই সময় আমাদের এলাকায় তো বৌদ্ধদের, বুঝতেই পারতেছেন, তখন তো হিন্দু এখানে ডমিনেট করতো না, ওখানে ডমিনেট করতো বৌদ্ধ। যেমন মৌর্য, পাল, এরা তো ছিল বৌদ্ধ। এবং ওই সময় শিক্ষা দীক্ষা এবং সবকিছুতে আমাদের যে এলাকাটা, আমাদের এলাকা বলতে কি বোঝাচ্ছি, যে বাংলাদেশ চিটা থেকে শুরু করে এই পুরা আমাদের বাংলা, পশ্চিমবঙ্গ হয়ে টয়ে একদম নেপাল, তিব্বত, এই যে এলাকাটা, এটা ডমিনেট করছে আপনার পাল বংশ। এবং ওইখানকার যে রাজা, ওরা তো সব আপনার বৌদ্ধ। হ্যাঁ, এবং স্বয়ং গৌতম বুদ্ধ যখন তার ধর্ম প্রচার করছে, সে কিন্তু ওই সংস্কৃত ভাষাগুলো ধার ধারে নাই। সে ওই পিক আপ করছে যে প্রাকৃত চাই, বা পালি নাম ছিল এটা, যে জনগণের ভাষায় সে কথা বলছে, করছে। তো যেটা বলতেছি যে এক সময় এসে আপনার ওই অপহট্ট যে ভাষাটা, সেই সময় পাল বংশ, তো এই অপহট্ট ভাষাটা বাংলা করতেছে কেবল। ওই সময় বৌদ্ধ ধর্ম সম্বন্ধে দু একটা কথা কিনা বলতেই হয় আমার, কারণ বৌদ্ধ ধর্ম খুব পিসফুল ধর্ম ছিল। এবং ওই অশোকার পর থেকে মোটামুটি এই অঞ্চল ডমিনেটেড বাই বৌদ্ধ পিপুল। এখানে হিন্দু ছিল না। হিন্দু সেন বংশরা তো পরে ওই আপনার ওই যে কর্ণাটক ওই দিক থেকে আসে, ওই যে আপনার বলি যে সেন, বিজয় সেন, বল্লাল সেন, লক্ষণ সেন, এরা এসে তো কঠোর হিন্দু, মানে ওই আগের আবার একদম সব সেই কঠোর হিন্দুবাদ শুরু করে দিল। তার আগে ছিল বৌদ্ধরা এখানে ছিল। তো ওই বৌদ্ধরা থাকা বলে আমরা যে 16টা মহাজনপদ বলি, তার মধ্যে তো একটা বললাম যে মগধ সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। আমাদের যে মস্তানগড় আছে, এগুলি আছে, কুমিল্লা আছে, গড় আছে। তো ওই সময় বিশ্ববিদ্যালয় ছিল, 2টা বিশ্ববিদ্যালয় ছিল। একটার নাম হচ্ছে আপনার নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো এটা ছিল, যে হোস্টেল ছিল এখানে। তার একটা ছিল বিক্রমশিলা। হ্যাঁ, তাহলে ওই সমস্ত এখানে যে প্রচুর বইপত্র ছিল, কথিত আছে যে বক্তব্য খলজি আসার পরে লিপুরা দেয়। তাইলে ওই সময়ে বৌদ্ধরা ডমিনেট করছে এবং বৌদ্ধ ভিক্ষু ছিল। বৌদ্ধদের মধ্যে আবার কতগুলো যান থাকে, যেমন মহাযান, সহজ যান। যে সহজ যান যারা, তারা ধর্মটাকে খুব সহজভাবে এটা প্রচার করত। এদেরকে আমরা বলি সিদ্ধাচার্য, সিদ্ধাচার্য বা বৌদ্ধ ভিক্ষু। এরা তো প্রচার করে বেড়াইতো সহজ কথায়। এখন এদের মূল কথা দর্শনের কি, সেটা হচ্ছে যে এদের আবার চিন্তা ভাবনা একদম আলাদা। এদের কথা হচ্ছে যে শূন্য সবকিছুর মূলে। আমরা মানব জাতি, মানুষ আসলে কিছু না, আমরা শূন্যে বিলীন হয়ে যাব। এই শূন্য বা জিরো, এইটাকে বিলীন হয়ে যাওয়াই তাদের মহাসুখ বা মোক্ষ লাভ। এটাই তারা প্রচার করত, যে আমরা শূন্যের মধ্যে একসময় মিলে যাব। এবং তারা যেটা মনে করত, এটা একেবারে আমাদের ইসলাম ধর্মের একেবারে বিপক্ষে। সেটা হচ্ছে যে আমাদের যে বডি বা শরীর, এটা আবার হয়ে গেল কিনা, আমাদের যে শরীর, এই শরীর হচ্ছে একটা মিনি ইউনিভার্স। এই শরীরকে বোঝা মানেই আমাদের সৃষ্টিকে বোঝা। এই সমস্ত তাদের ছিল। এবং তারা শরীরের ভিতরেই একটা ইউনিভার্স, বললাম না, যখন ওইখান থেকে কিন্তু আমাদের যে দেখেন যে এই লালনের গান বা আমাদের যে বাউল যে সংস্কৃতি, তারা কিন্তু দে জাস্ট থিংক লাইক দ্যাট। এটা কিন্তু সেই বৌদ্ধদের কাছ থেকে আসা বিষয়টা। যেমন আমরা বলি না লালনের গানে, 8 কুঠিরি 9 দরজা, এগুলি দরজা কি, তার বাড়ির পাশে আর শ্রীনগর, এগুলি সবকিছু দেহের কথা বলা যায়। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা জিনিস মানে দেহ, মানে তারা দেহটাকে সবকিছু, এই যে আমরা বলি গঙ্গা, যমুনা, সরস্বতী, নদী টদী, এগুলি নাকি সবকিছু দেহের ভিতরে আছে, উৎপত্তি স্থল। হ্যাঁ, একটা নীল পদ্ম, তার 64টা কপড়ি বা পাপড়ি, সবকিছু দেহ। তাহলে এই যে এগুলি, এইভাবে ধর্মটাকে তারা প্রচার করতো। বাট ফর সাম রিজন, আই ডোন্ট নো ওয়াই, তারা এক সময় কতজন হবে, আমি ঠিক সংখ্যাটা ভুলে গেছি, 16 জন ধরেন বা ওরকম একটা ধরেন, এই সমস্ত শিক্ষিত বৌদ্ধ মানুষ তারা চিন্তা করলো যে উই হ্যাভ টু রাইট ইট ডাউন। আমরা আমাদের এই চর্চাটাকে আমরা লিখে রাখবো,
এবং কি ভাষায় লিখবো? তখনকার ভাষায় লিখবো। এটা কি ভাষা? এটা হলো অপহট্ট। মাগধ প্রাকৃত থেকে অপভ্রংশ হয়ে যে অপহট্ট ভাষা, যেটা বাংলার খুব কাছাকাছি, ওই ভাষাটা তখন ছিল, ওই ভাষায় তারা লিখতে শুরু করলো। বাট তারা এমন ভাবে লিখতো যেখানে তারা ডিরেক্টলি কোনো কিছু বলবে না। তারা বলতে যাচ্ছে একটা, লিখতেছে আর একটা। এখন এটা কার ভয়ে এটা এইভাবে বলতো, এটা সে কারো ভয় ছিল কিনা আমি জানি না। এই ভাষাটাকে বলা হয়তো সান্ধ্য ভাষা। সান্ধ্য ভাষা, এখানে প্রচুর পরিমাণ রূপক এবং লক্ষণা ব্যবহার করা হতো এই ভাষাটায়। আসার করে তারা এই যে ভিক্ষুকগুলি, এদের আবার নাম ছিল, প্রত্যেক জনের নামের শেষে পয় করে পা ছিল। পা মানে রেসপেক্টেড পার্সন আর পণ্ডিত, যেমন কান্নপা, সবরপা, লুইপা, তারপরে আর কি কি পা আছে, বিশুপা, এই 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 জাতীয়। এখন এই যে বিভিন্ন পা বা পাদ, কান্নপাদ বা কান্নপা, লুইপা, এরা মিলে একটা সম্মিলিত হয়ে, একজন না, সম্মিলিত হয়ে বলছে যে ওয়াই নট উই মেক এ বুক, ধর্মীয় পুস্তক, এই সহজান বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। ঠিক আছে, ধর্মটা কিন্তু এখানে বৌদ্ধ আপনারা দেখেন, কিন্তু দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি মাচ ক্লোজ টু বাংলা। ওইটাকেই আমরা বলতেছি চর্যাপদ। আপনারা সবাই নাম শুনছেন, যারা বিসিএস পরীক্ষা দিচ্ছেন নাম শুনছেন। চর্যাপদ হচ্ছে আমাদের আদি গ্রন্থ, এবং ওইটা হচ্ছে বাংলা ভাষায় লেখা। আমি বলবো ঠিক বাংলা না, একেবারে বাংলার শুরু যেটা, এরকম। আমরা কেন একটা একটা ইয়ে করি, কত সময় 41 চর্যাপদ থেকে আমরা একটা ইয়ে পড়ি, ছোট্ট একটা পংক্তি পড়ি, দেখেন, একটু নোট রাখছি। চর্যাপদ এই যে কবিতাটা হচ্ছে যে, টালত মোর ঘর নাহি পরবেশী। টালত মোর ঘর, এখন দেখেন পুরোপুরি বাংলা না কিন্তু, টালত মানে পাহাড়ের শিখরে, মোর মানে আমার, এটা তো আমাদের রংপুরি ভাষায় মিলে গেল, মোর ঘর তো পুরো বাংলা। টালত মোর ঘর নাহি পরবেশী, পরবেশী মানে প্রতিবেশী, মানে পাহাড়ের উপর আমার ঘর কিন্তু কোনো প্রতিবেশী নাই। হারিত ভাত নাই, এটা তো পুরোপুরি বাংলা, এটা কিন্তু আমি পড়তেছি চর্যাপদ থেকে। হারিত, হারিত মানে হারিতে, এইটা দেখেন জয়পুরহাট বগুড়া অঞ্চলের মানুষ বলে হারিত। হারিত ভাত নাহি নীতিয়া বেশি। তো এটা তো দেখে মনে হচ্ছে যে তাহলে কি, একজন পাহাড়ের উপর একজন লোক বসবাস করে, তার কোনো প্রতিবেশী নাই, তার হাড়িতে কোনো ভাত নাই, কিন্তু অন্যান্য শখ সলনা আছে। এইটা দিয়ে কিন্তু তারা সেটা ইয়ে করেনি। তারা যেটা করছে ওই দেহতাত্ত্বিক এবং মনের যে ব্যাপারটা, সেটা বলতেছে যে আমি আসল সুখটাই চিনলাম না। আসল সুখটা না চিনে যে আমাদের যে বিভিন্ন প্রবৃত্তিগুলি আছে, 5টা না 6টা প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তিগুলি নিয়েই ব্যস্ত থাকি, আসল সুখের সন্ধানে না যায়। এই কথাটাই, টালত ঘর মোর নাহি পরবেশী, হারিত ভাত নাই, হারিত ভাত মানে আসল শান্তিটাই নাই আমার। নীতি আয়েসিয়ায় বিভিন্ন জিনিস, হাবিজাবি জিনিস আয়েস করে থাকি। হ্যাঁ, তারপর তো কান্নপা সমত, কান্নপা না লুইপা, প্রথম পংক্তিটাই আর ইয়ে ছিল যে মানুষ মানে একটা গাছ, তার 5টা ডাল, তার গাছটা হচ্ছে মানুষ, 5টা ডাল হচ্ছে 5টা ইন্দ্রিয়। কেন তারা এটা করতো আই ডোন্ট নো হোয়াটসএভার। তবে তারা সান্ধ্য ভাষা, এই যে ভাষাটাকে বলা হয় সান্ধ্য ভাষা, যে ডিরেক্টলি তারা কথা বলতো না। তবে এখানে আমার একটা জিনিস ভালো লাগে চর্যাপদের, আমরা যখন ইতিহাসের দিকে তাকাই তখন আমরা রাজা, বাদশাহ, সম্রাট, রায় বাহাদুর, বীর বাহাদুর, জমিদার, তালুকদার, এগুলির সাথে কিছু বুঝি না, তাই না? মানুষের কাছাকাছি বৌদ্ধ ধর্মটা কিন্তু ছিল। আমি আগেই বলছি যে বুদ্ধদেব হিমসেলফ, হ্যাঁ, ওই যে ইয়ে করতো, ধর্ম প্রচার করতো, ধর্ম প্রচার করতে 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 একটা, এই বিক্রমশিলার কথা বললাম যে একটা ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটিতে একটা বই ছিল, ওইখানকার ইউনিভার্সিটি, ওই বইটার নাম হচ্ছে আহ অষ্ট সাহস অষ্ট সাহস্রিকা প্রাজ্ঞপারমিতা। সত্যজিৎ রায়ের একটা মুভি আছে হচ্ছে যে মৃত্যুপুরী, এই মৃত্যুপুরী মুভিটা যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে ওখানে একটা পুঁথির কথা আছে, পুঁথিটার নাম হচ্ছে অষ্ট সাহস্রিকা প্রাজ্ঞপারমিতা। এটা হচ্ছে বুদ্ধদেব যখন হেরে যাইতো, তার পাশে কয়েকজন সঙ্গী থাকতো, এই 3-4 জনের যে ডায়ালগ, এবং ডায়ালগের মাধ্যমে বৌদ্ধ ধর্মের যে দর্শনটা পুরো ব্যাখ্যা করা হয়েছে, এটাকে বলা হয় পরিপূর্ণ জ্ঞান, প্রাজ্ঞপারমিতা।
এটা হচ্ছে বাংলাদেশের বরেন্দ্র জাদুঘরে রক্ষিত আছে, এটা মেইন কপি বাই দ্য ওয়ে। যাই হোক, আমরা কি বলতেছিলাম, চর্যাপদের কথা ছিলাম। তো চর্যাপদ ওয়াজ ভেরি ডাউন টু আর্থ। এখানে রাজা নাই, বাদশা নেই, কিছু নেই, অল কমন পিপুল। এবং এর আগে আমরা যেটা দেখছি হিন্দুদের ধর্মের দৌরাত্ম্য, ব্রাহ্মণবাদের যে দৌরাত্ম্য যেটা আমরা দেখছি, যেখানে জাত পাতের কোনো শেষ নাই, মানে নিচু হলেই শেষ। এবং সবচেয়ে যেটা নিচু জাত ছিল ডোম এবং চণ্ডাল। ডোম এবং চণ্ডাল গ্রামের কিনারে বাস করতো এবং তারা অ্যালাউড ছিল না গ্রামের মধ্যে প্রবেশ করে। কিন্তু বৌদ্ধ ধর্মে এই সমস্ত মানুষ, এই যে চর্যাপদ আসলে হচ্ছে যে কবিতা এবং গান দুইটাই বলতে পারি আমরা। মোটা বেশি সংখ্যায় না, সংখ্যাটা হচ্ছে আপনার 47, অনেকে বলে 51, তার মধ্যে উইপোকায় কেড়ে ফেলছে একটা অংশ। তো এখানে এইসবগুলা কবি বা সিদ্ধাচার্য তাদের লেখা যে গান, এইটা সুর আছে, এটার একটা বলার একটা ইয়ে আছে, এটার খুব সুন্দর। যেমন তো বললামই আমি একটা চর্যাপদ থেকে আর একটা লাইন বলতে পারি, দেখেন কত মিনিংফুল। আমি এটার মিনিং অবশ্য বের করতে এখনো পারি নাই। এইটা এটা হচ্ছে যে হরিণ পায় না খুঁজে হরিণীর ঘর। দেখেন কত সুন্দর একটা, যে হরিণ পায় না খুঁজে হরিণীর ঘর। যেহেতু সান্ধ্য ভাষায় লেখা, এটা একটা মিনিং আছে। এটা আমি জানি না, কেউ যদি জানেন কমেন্টে জানিয়ে দিতে পারেন আমাকে এই ভিডিওর। তো তো এখন এই যে এইটা তো জানতোই না মানুষ, যে আমাদের বাংলা ভাষা আমরা ভাবতাম যে বাংলা ভাষাটা আকাশ থেকে পড়ছে। আকাশ থেকে যে পড়ে নাই এটা জানা গেল, যে আমার দলিলগুলো না থাকলে তো হবে না। আমাদের তো যদি আই ক্যানট গো ব্যাক টাইম এন্ড জাস্ট সি পিপল টকিং ইন সান্ধ্য ভাষা, এটা তো আমি যাই না, আমার তো দলিল থাকতে হবে। এই দলিলগুলি কি আশা করে আসতে পারে? একটা হচ্ছে যে ওই যে জমি জমার দলিল, যেটা একমাত্র খাজনা আদায়ের রসিদ থাকতে পারে, আর একটা যেটা সাহিত্য। সাহিত্য বলতে বলতাম যে সাহিত্য দর্শন সেই সময় তো সবকিছু একই রকম ছিল, রামায়ণ মহাভারত কেন্দ্রিক। যেটা আগে সময় বলছি রামায়ণ মহাভারতের কথা। যাই হোক, তো এই চর্যাপদে ফিরে যায়। চর্যাপদে একেবারে গ্রামের মানুষ এবং ওই প্রান্তিক যে মানুষগুলো, যেমন চন্ডাল, ডমরি বলে ওদের একটা নায়িকা, অনেক জায়গায় এই ডমরির কথা দেখা যায়, ডমরি বা শবরী। শবরী একটা মেয়ে, হ্যাঁ, নায়িকা ওদের ডমরি, ডম্বি বলে একটা নায়িকা। একেবারে মানে কে ইয়ের ভাষায় কথা বলতো, একদম গ্রামের মানুষ, মানে সাবঅর্ডিনেট বা নিম্নবর্গ বা ব্রাত্যজনকে নিয়ে তাদের কাজ কারবার ছিল। এবং এটা ফুটে আসছে, এবং এত সুন্দর এবং এত রিচ, এত বছর আগের, কিন্তু এটা মাস্টারপিস ছিল। কিন্তু আমরা তো কেউ জানতাম না। আমরা জানলাম 1907 সালে এসে। একজন ভদ্রলোক ছিল, তার নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী একজন ভাষাবিদ এবং রিসার্চ করতো যে পুঁথি কোথায় আছে। আগে তো বইপত্র ছিল না, পুঁথি ছিল। পুঁথি কি জিনিস সেটা এখন বলতে হয়, অনেক কিছু বলতে হয়, সময় তো নাই। পুঁথি হচ্ছে যে তালপাতার মধ্যে, তালপাতা করতো কি, তালপাতা প্রথমে শুকাইটাকে জাল দিত, আবার বের করে আবার শুকাইতো, তারপরে ঘষাঘষি করতো, করে একটা ফরম্যাট আসতো যেটা টেকসই হইতো। ওটার মধ্যে লিখতো কালিতে। হ্যাঁ, তা লিখতো বা খোদাই করতো, এমব্রয়েড করতো। তা এই চর্যাপদটা তালপাতা, হ্যাঁ রাইট, মনে পড়ছে, তালপাতার মধ্যে এটা খোদাই করে লেখা। এখন ওই চর্যাপদ কোথায় পাওয়া গেছে জানেন? এটা পাওয়া গেছে নেপালের রাজদরবারে। হরপ্রসাদ শাস্ত্রী যে রিসার্চ করতো, উনি 1897 সাল থেকে কয়েকবার পাক দিছে নেপালে, ওই আশায় যদি আমি কিছু একটা পায় নাই। কিন্তু 1907 সালে যে ওখানে একটা লাইব্রেরি ছিল, এটার নাম হচ্ছে সরস্বতী লাইব্রেরি, বাট সেন্ট্রাল লাইব্রেরি অফ দা নেপালে আবার কিন্তু বৌদ্ধ ধর্মের ওখানে রাজারা ছিল এবং এটা পৃষ্ঠপোষকতা করতো বৌদ্ধ ধর্মটাকে। তো নেপালের রাজদরবার হর্ষদ 1907 সালে পেয়ে গেছে সে চর্যাপদ। তারপর থেকে তো এটা নিয়ে ব্যাপক গবেষণা শুরু হয়েছে। পরে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ডক্টরেট করছে চর্যাপদের উপর, বাট ফার্স্ট হ্যান্ড না, উনি প্যারিসে বসে করছে। তার মানে ওখানে তো উনি পুঁথি কিছু পায় নাই, উনি যা ছিল সেটা। বরং আমি বলতে পারি যে আরেকজন লোক ছিল, ওনার নাম ছিল রাহুল সাংকৃত্যায়ন, খুবই পণ্ডিত ব্যক্তি, অনেক বই লিখছে। কথিত আছে 2 হাত দিয়ে বই লিখতো সে, 2 হাত দিয়ে লিখতো, আবার মুখে বলতো, আরেকজন ওইটা লিখতো। এত বই লিখছে উনি। তো উনি কিন্তু একটা বই আমি পড়ছিলাম নিজেই, ওনার একটা বই আছে রাহুল সাংকৃত্যায়ন, একটা তো আছে ভোলগা থেকে গঙ্গা, খুব বিখ্যাত বই। আর একটা বই আছে যে তিব্বতে 100 বছর যে তিব্বতে রিসার্চ করছে, মানে পুঁথি খোঁজাখুঁজি করছে। ওখানে উনি চর্যাপদ থেকে আবার তিব্বতীয় ভাষায় ট্রান্সলেট হয়ে এটা পাইছে কিছু জিনিস। কাজে চর্যাপদের যে ভাষা, এটা যে বাংলা, এটা নিয়ে সবাই কারাকারি শুরু হয়ে গেছিল। ওড়িয়ার লোকরা বলে এটা আমাদের সম্পত্তি, হ্যাঁ। বাংলা বলে যে আমাদের, তাহলে কোনটা হবে? এটা তো আসলে বাংলা।
যাই হোক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটার উপর রিসার্চ করছি, বাট এটাকে বোঝার জন্য ওই যে বিভিন্ন ওই রাহুল সংকীর্তনের তিব্বতে যেগুলি পাইছে ট্রান্সলেশন সব মিলাইছিল, এটা আমরা এখন টেক্সটটা এটাকে ডিকোড করে ফেলছি। যেমন আমি বললাম না যে এখানে ডোমদের ওই যে এটা তো কবিতা বললাম চর্যাপদ থেকে, তাহলে এই চর্যাপদটা আমাদের একটা বিশাল সম্পদ বাংলা। এখান থেকেই বাংলা ভাষাটা শুরু। তা বাংলা ভাষাটা শুরু, এবং তাহলে কি অপহট্ট থেকে শুরু, তারপরে এটাকে পৃষ্ঠপোষকতা করছে কারা? সেনরা করছে। কারণ সেনরা তো শেষ বক্তিয়ার খলজি আসার আগ পর্যন্ত ছিল। এখন বক্তিয়ার খলজি যখন সিনে আসলো 1204 সালে, তখন করলো কি, এই যে ইয়েরা, ও আচ্ছা, এখানে একটা কথা বলি যে সেন বংশ যখন আসে একদম কট্টর, বল্লাল সেন বিশেষ করে, বল্লাল সেন তো মানে ইভেন পুরা হিন্দু ধর্মকে রিস্ট্রাকচার করছে, হিন্দু ধর্মকে করে বলছে ব্রাহ্মণ কারা কারা হবে, কোন কোন জাত হবে, জাতগুলা করছে প্রফেশন। যেমন আমি ইঞ্জিনিয়ার, ওখানে বলছে ইঞ্জিনিয়ার একটা জাতি হবে, কামাররা একটা জাতি, এইভাবে, এবং ওদের সমাজে স্তর বিন্যাস করছে। এবং ওনার সেটা একটা আর এক ইতিহাস, বল্লাল সেনের কাহিনী বলবো, খুবই ইন্টারেস্টিং। এইটা বলতেই হবে, আমার একটা ভিডিও বানাইতে হবে। যাই হোক, লক্ষণ সেনটেন ওরা তো আসছে, ওরা তো সেই সময় আবার হিন্দু ধর্ম চাঙ্গা হয়ে গেল, এবং বৌদ্ধদের মধ্যে থেকে আবার কনভার্ট হয়ে আবার ব্যাক টু হিন্দু, হিন্দু থেকে হয়েছে বৌদ্ধ, বৌদ্ধ থেকে আবার হচ্ছে হিন্দু। এখন বোঝেন। তো যাই হোক না, বক্তিয়ার খলজি যখন আসলো, বাট ফর সাম রিজন এরা পালাই গেছে সব। এই যে পালাই গেল, বৌদ্ধ ভিক্ষুক টিক্ষুক যারা ছিল, যারা সিদ্ধাচার্য ছিল, নিশ্চয়ই অত্যাচারিত হয়েছে না কিছু হয়েছে, যায় না, তারা কোথায় পালাবে? নেপালে যাই। কারণ কি, নেপালের রাজারা এখনো বৌদ্ধ ধর্মের লোকদেরকে ভালোবাসে, যা ছিল পুঁথি টুথি সাথে। এই যে যখন ওই যে একটা ইয়ে আছে, মিথ আছে, বক্তিয়ার খলজি আসে, নালন্দা বিশ্ববিদ্যালয় পুরাই ফেলছে, নালন্দা বিশাল লাইব্রেরি ছিল। তো ওই লাইব্রেরি যখন পুরাই, মানে এটা একটা রিসেন্টলি একটা গল্প বই পড়লাম, যে পুরাবে যখন, তখন ওইটা থেকে কপি করা শুরু করছে, এটা কেমিক্যাল দিয়ে করছে যাতে আগুনে না পুড়ে যায়। তারপরে আবার আসল গ্রন্থগুলো পার করে দিছে নেপালে। এইভাবে আসলে আমাদের এই চর্যাপদটা নেপালে, যে ইট এন্ডেড আপ নেপালের সেন্ট্রাল লাইব্রেরি। থ্যাঙ্কস গড যে ইট এন্ডেড আপ ইন নেপালের সেন্ট্রাল লাইব্রেরি। পরে হরপ্রসাদ শাস্ত্রী এটাকে উদ্ধার করে নিয়ে আসছে। তাইলে দেখেন কতগুলো জিনিস আমরা শিখলাম। আচ্ছা, তাহলে একটু দ্রুত এবার পার করি। এরপরে যেটা আসলো যে বাংলা সাহিত্যে, এরপরে বক্তিয়ার খলজি আসার পরে 1204 সালে আসলো, তারপর 1350 সাল থেকে এটাকে বলা হয় অন্ধকার যুগ। কারণ এখানে আমরা কোনো সাহিত্যের কোনো গ্রন্থ খুঁজে পাই না। আর সাহিত্যের গ্রন্থ খুঁজে পাই অন্ধকার যুগে না, আমরা ছিল শূন্য পুরাণ বলে একটা জিনিস ছিল। আর একটা বই ছিল, আমার নাম মনে করতে পারতেছি না সেই সময়। তো ওই সময় একটা ট্রানজিশন ছিল। এই ট্রানজিশন ছিল মানে ভাষাটা, বাংলা ভাষাটা আরো মজবুত হচ্ছিল, মজবুত হয়ে আমরা মধ্যযুগে প্রবেশ করি। মধ্যযুগ শুরু হয় 1350 সাল এবং এটা শেষ হয় 1800 সালে। এইটার অনেক কাহিনী আছে এই মধ্যযুগে, কারণ বুঝতেই পারতেছে মুসলিমরা এখানে ডমিনেট, মুসলিম শাসক ছিল, কাজেই এইখানে আসে আরবি ফার্সি ভাষা ঢুকে গেছে, একেবারে দেদারসে ঢুকে গেছে, আরবি ফার্সি তুর্কি ভাষা ঢুকে গেছে, এগুলো মিলেমিশে বাংলার মধ্যে আসছে, বাংলা অ্যাকোমোডেট করছে সবকিছু। আবার ইংরেজরা যখন আসছে, ইংরেজ ভাষা থেকে নিছি। ইংরেজ বলতে তো আমরা ইংরেজদেরই বুঝি, ইংরেজ ছাড়া কি অন্য মানুষ আসে নাই ব্যবসা করতে? ওলন্দাজরা আসছে, পর্তুগিজরা আসছে। আপনারা হয়তো একটা তথ্য জেনে অবাক হবেন যে বাংলা ভাষার প্রথম যে গদ্যের বই, আগে তো সবকিছু ছিল পদাবলী, প্রথম গদ্যের বই কিন্তু একটা পাদ্রী লেখে, এবং লেখে ঢাকাইয়া ভাষায়, কিন্তু রোমান ক্যারেক্টারে লেখে। এটা লিসবন থেকে এটা প্রকাশিত হয়। এটার নাম হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থনীতি। এইটা যাই হোক, আমরা আবার মধ্যযুগের শুরুতে চলে যাই। তো মধ্যযুগের শুরুতে যেটা হয়, আপনারা ঠিকই ধরতে পারছেন, 1907 সালে আরেক ব্যক্তি, নামটা ভুলে গেলাম, সে ওই ইন্ডিয়ার বাঁকুড়ার কোনো গ্রামে, যে কোনো কারো গোয়াল ঘরে একটা বান্ডিল পায়, এই পুঁথি। এই পুঁথিটা কি আছে এটা বের করে দেখি, মনে হচ্ছে কিছু দামি কিছু, এটা বের করে দেখে যায়, এটা তো সেই শ্রীকৃষ্ণ কীর্তন। লেখক হচ্ছে বড়ু চণ্ডীদাস বা বডু চণ্ডীদাস। ড আর বৈষ্ণব র কিন্তু একই জিনিস আসলে। দেখেন কিভাবে বিবর্তন হয়, এগুলি আর এক ইতিহাস। বড়ুচণ্ডী 1909 সালে সম্ভবত কোন এই যে গোয়াল ঘরে পাওয়া গেল একটা শ্রীকৃষ্ণ কীর্তন, এবং এটার ভাষা অ্যামেজিং, এন্ড দ্যাট ওয়াজ অ্যানাদার অ্যাসেট অফ বাংলাদেশি। ওইখানে বিবর্তন গুলা দেখতে পাওয়া যায়, এখানে মানে খুবই সুন্দর এইখানকার। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন আর একটা অ্যাসেট আমাদের জন্য, এবং এটা বুঝতেই পারতেছেন শ্রীকৃষ্ণ কীর্তন মানে কি, কৃষ্ণ এবং এই রাধা যে লীলা, সেইটা সেইটা এখানে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তো এখানে আরেকটু জিনিস বলে রাখি, যেহেতু রাধা কৃষ্ণের কথা আসলো, যে মানে আমরা তো জানি যে বিষ্ণুর সপ্তম অবতার না অষ্টম অবতার হচ্ছে
কৃষ্ণ। কৃষ্ণ প্রেম করত রাধার সাথে। রাধা অলরেডি ম্যারিড ছিল সেই সময়। হাজবেন্ডটার নাম কে ছিল, মানে একটু ইংলিশ স্টাইলের নাম ছিল, বাট রাধার সময় একজন মহিলা আত্মীয় ছিল, ওর নাম বড়াই। এই বড়াই, রাধা, কৃষ্ণ এইসব মিলে। আর সংস্কৃত বজ্র, বজ্র মানে গ্রাম, ওই গ্রামে প্রেম করত। লীলা যেটা আমরা বলি, শ্রীকৃষ্ণ করতে হচ্ছে যে মধুর লীলা, রাধা কৃষ্ণ, সেটা নিয়ে এটা রচিত হয়েছে। শ্রীকৃষ্ণ পুরোপুরি রাধা, এবং ওইখানে থাকে মধ্যযুগে, যেটা 1800 সাল শেষ হয়ে এসে, এর মাঝখানে আমরা যত কিছু দেখি যে নায়িকার রূপের বর্ণনা, এটা চরম ভাবে, মানে অর্ধেক বই জুড়ে যে রাধার বড়, রাধা যে কত সুন্দর, রাধা কখনো কিশোরী কখনো যুবতী, একসময় এটা একসময় এটা। ভালো কথা, আমি একটা কবিতা লিখে আনছি, এটা আমার একটু পড়তেই হবে। মানে সেই সময়ের ভাষাটা আপনি দেখেন, তখনও কিন্তু নিমাই আসে নাই। নিমাইকে, নিমাই নিম গাছের নিচে জন্ম হয়েছে একজন গ্রেট পার্সোনাল ফিলোসফার, এইটার নাম হচ্ছে চৈতন্য, শ্রী চৈতন্য। এই শ্রী চৈতন্য যখন আসে, এরপরে আবার একটা সাহিত্য তৈরি হয়েছে, এটাকে বলে বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী এইটা, এখানেও ওই একই রাধা এবং কৃষ্ণ নিয়ে, মানে রাধা এবং কৃষ্ণ নিয়ে কয়েকশো বছর লেখা হয়েছে, আসলে লেখা হয়েছে। যাই হোক, ওই সময় একটা আমি করি, একটা আমি একটু পড়তে চাই, দেখেন যে ভাষাটা কত সুন্দর হয়েছে ওই সময়ের ভাষাটা। ও না, এর আগে আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে ওই কৃষ্ণের জন্মভূমি ছিল ব্রজ। তো ব্রজ, ওইখানে একজন কবি ছিল, ওর নাম বিদ্যাপতি। বিদ্যাপতি আবার একটু ক্লেভার ছিল। সে ছিল যে ঠিক আছে, বাংলা আছে ভালো কথা, কিন্তু বাংলা ভাষাটা সবাই বলতেছে, ব্রাত্যজন কথা বলতেছে, সবাই কথা বলতেছে, এইটাকে ঠিক আমি কবিতা আগে তো সবই কবিতা ছিল, যে পদ্যের জন্য আমি হোয়াই নট, আমি একটা নিজে একটা ভাষা উদ্ভাবন করি, যেই ভাষাটায় শুধুমাত্র আমরা লিখবো, এবং ভাষাটার প্রধান ক্যারেক্টারিস্টিক খুব সুন্দর হইতে হবে। যেহেতু রাধাকৃষ্ণের ঘটনা লিখবে সবাই, হ্যাঁ, ওই ভাষাটাকে সে নাম দিল ওই যে বিদ্যাপতি, যে ব্রজবুলি ভাষা। ব্রজ মানে কৃষ্ণের গ্রাম। ব্রজবুলি ভাষা হচ্ছে যে একটা আর্টিফিশিয়াল একটা ভাষা, যেটা তৈরি করছে মৈথিলি বাংলা সবকিছু মিক্সড আপ করে। ব্রজবুলি ভাষার দুইটা ছোট্ট কবিতা আমি এখানে বলতে চাই, দেখেন কত সুন্দর কবিতাগুলো। একটা হচ্ছে, এ সখী হামারি দুঃখের নাহি ওর। এ সখী মানে হে সখী, এর রাধা কিন্তু বলতেছে, কাউকে বলতেছে কোনো সখীকে। এ সখী হামারি দুঃখের নাহি ওর, ওর মানে শেষ, আমার দুঃখের কোনো শেষ নেই। এ ভরা ভাদর মাহ ভাদর, এ ভরা ভাদর মানে ভরা ভাদ্র মাস, প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। এ ভরা ভাদর মাহ ভাদর মানে ভাদ্র মাসে, শূন্য মন্দির মোর। এটা রাধা বলতেছে সখী। আচ্ছা, আর একটা, এই ব্রজবুলি ভাষায় কিন্তু মানুষ কথা বলতো না, শুধু কবিতা লেখা হতো। পরে রবীন্দ্রনাথ, আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ভানুসিংহের পদাবলী বলে কিছু কবিতা লিখছিল ছদ্মনামে। ওইখানে এই ভাষাটাকে সে এত লাইক করছে এবং এত মিষ্টি ছিল, সে কিন্তু এই ব্রজবুলি ভাষা এত বছর, কয়েকশো বছর পরে এসে আবার ব্রজবুলি ভাষা ব্যবহার করে রবীন্দ্রনাথ ভানুসিংহের পদাবলী লিখছে। আর একটা কবিতা বলি, এটা রাধা কৃষ্ণের হইতে পারে। গোধূলি সময় বেলি মন্দির বাহির ফেলি, নব জলধর বিজুরি রেহা, বিজুরি মানে বিদ্যুৎ, রেহা মানে রেখা, নব জলধর বিজুরি রেহা, দ্বন্দ্ব পসারি গেলি। অল্প বয়সী বালা, রাধাকেই বলা হয়েছে অল্প বয়সী বালা, বালা বালিকা, বালি মানে হচ্ছে মেয়ে, কিশোরী, অল্প বয়সী বালা, গাথুনি পুষ্পমালা মানে একটা মাথা, মানে ফুলের মালা মাথায় এখানে দিছে। তাহলে কি হলো, আবার পড়ি, গোধূলি সময় বেলি মন্দির বাহির ভেলি, নবজলধর বিজুরি রেহা, দ্বন্দ্ব পসারি গেলি, অল্প বয়সী বালা, গাথুনি পুহপমালা। তাহলে এইটা আমরা কি শ্রীকৃষ্ণের, ওই যে এখন আমরা বৈষ্ণব পদাবলীতে আছি, হ্যাঁ, বৈষ্ণব পদাবলীতে আছি। বৈষ্ণব পদাবলী, শ্রীকৃষ্ণ কীর্তন, এই যুগ পার হইলো, এই যুগ পার হয়ে এখন তো আমাদের মুসলিম একটু কিছু আনতেই হয়, তাই না? কারণ শাসন করতেছে মুসলিমরা। তাইলে এর আগ পর্যন্ত এখানে কিন্তু আরেকটা ছিল, আপনার এটা অবশ্যই বলা দরকার, যে আর্যদের আসার আগ থেকে যে অনার্য জাতিগুলি ছিল, এদের কিন্তু দেবদেবী ছিল, নিজস্ব দেবদেবী, যেমন মনসা।
বেহুলা লক্ষিন্দারের কাহিনী, এগুলি কিন্তু আর্যদের না, এটা কিন্তু পুরো দেশীয়। হ্যাঁ, তারপর আমি একটা ফেসবুক পোস্টে উল্লেখ করছিলাম যে কালকেতু ফুল্লেরির প্রেম কাহিনী। হ্যাঁ, তাহলে এগুলি এক ধরনের সাহিত্য ছিল যেটা মঙ্গল কাব্য বলা হইতো। মঙ্গল কাব্য বলা হইতো, অনেকে বলে এটা মঙ্গলবার রচিত হইতো বা পঠিত হইতো। এইটা কিন্তু আর্যদের বা সংস্কৃত বা ব্রাহ্মণের কোনো সম্পর্ক নাই, পুরাপুরি দেশীয়, অনেক আগে থেকে এটা ছিল। এদের একটা সাহিত্য ছিল যেটাকে বলা হয় মঙ্গল সাহিত্য। তাহলে এই মঙ্গল সাহিত্য মধ্যযুগে ডেভেলপ করছে এবং পরিশেষে বলতেই হয়, আমি কিছু বাদ দিলাম নাকি? আমি জাস্ট দেখতেছি যে কথাগুলো বলতে চাইছিলাম, হ্যাঁ, যে কথাগুলো বলতেছিলাম, শ্রীকৃষ্ণ কীর্তন গেল। হ্যাঁ, তারপরে যেটা করলো যে মুসলিম লেখকরা তখন আসে নাই, মুসলিম লেখকরা আসে নাই, কিন্তু শাসক যারা তারা তো মুসলিম। বিশেষ করে আমি ওই যে শাহী বংশের হোসেন শাহীদের কথা যদি বলি, তারাও কিন্তু পৃষ্ঠপোষকতা করছে, বাংলা ল্যাঙ্গুয়েজটাকে পৃষ্ঠপোষকতা করছে। এবং তারা আমাদের এলাকার কথা বলতেছে, তারা বললো যে সেই বাল্মীকির লেখা রামায়ণ আর বেদব্যাসের লেখা মহাভারত এগুলি তো আমাদের মানুষ বোঝে না, কাজেই তোমরা বাংলায় আবার লেখো, ট্রান্সলেট করো। তাইলে দায়িত্ব দিল কাকে? একটা হচ্ছে যে রামায়ণ আবার লিখলো, কৃত্তিবাসের রামায়ণ আমরা যেটা বলি, এবং মহাভারতকে লিখলো আবার রিরাইট করছে আর কি, বাংলায় বা ট্রান্সলেট করছে। ট্রান্সলেট করার সময় আবার ট্রান্সলেট মানে তো এরকমটা অক্ষর বাই অক্ষর না, ওরা আবার অনেক মানবতর করছে, মানবিক করছে, অনেক ডেমোক্রেটিক করছে ওই বইগুলাকে। আর কি বসু যেন, কাশিরাম দাস লিখলো মহাভারত, রামায়ণ মহাভারত আবার লিখলো, এবং এটা জাস্ট প্রত্যেকটা ঘরে ঘরে রামায়ণ মহাভারত। তাহলে পৃষ্ঠপোষকতা করছে। এই পৃষ্ঠপোষকতার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা দেখি যে সেনরা করছে, পালরা করছে, সেন বংশের লোকরা পৃষ্ঠপোষকতা করছে। হ্যাঁ, তারপরে মুসলিম শাসকরাও পৃষ্ঠপোষকতা করছে, এবং ইংরেজরাও পৃষ্ঠপোষকতা করে ওই যে বললাম যে হিন্দুস্তানি ভাষা, তারা ওইটাকে কিন্তু স্পন্সর করছে, এই ভাষাটাকে। পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো ভাষা, যে সমস্ত শাসক এখানে আসছে, আমি বলবো না যে এরা খুব ভালো এবং মহান দেখে পৃষ্ঠপোষকতা করছে। ওই যে বললাম যে আসল ছিল যে জনগণের ভাষা সংস্কৃতি হবে না, আমার ট্যাক্স তুলতে হবে, কাজ না, প্রাকৃত এই অপভ্রংশ এগুলির দিকে আমার যাইতে হবে। এই পৃষ্ঠপোষকতা আমার টাকা কিন্তু এখানে করতে হবে, আমার এই ভাষাকে ইয়া করতে হবে। তা পৃষ্ঠপোষকতা করছে। তারপরে এক সময় আগেকার যে সমস্ত কাহিনী ছিল মধ্যযুগের ইতিহাস, আর জঙ্গনামা বলে একটা ইয়ে ছিল, এক সময় আবার চেঞ্জ হয়ে গেল, যে বীরত্ব কথা হয়ে গেল, যে একজন বীর জন্মগ্রহণ করছে, যে যাচ্ছে, জন্ম হইলো, যুদ্ধ করতে করতে যাচ্ছে, এটা জয় করলো, পথে অনেক আসলো, এটা আবার ফিরে আসলো। তো এই বৈষ্ণব পদাবলী তো মেইনলি আপনার শ্রী চৈতন্য দেব, যেটা তার উপর, যেটা আগে বললাম নিমাই, নিম গাছের নিচে জন্ম, নিমাই, ওইটা রাধাকৃষ্ণ ওর পরে হয়েছে। ওর পরে যে একটা কিন্তু একটা সফট বা সুফিবাদ, এটাকে কি সুফিবাদ বলবো, এটা হচ্ছে যে আমাদের সফট মানবতা সবকিছু, হ্যাঁ, এই টাইপের যে জিনিসটা, এটি তো বৈষ্ণব পদাবলীতে আসছে, তাই না? এটাই আসছে। তো এক সময় এসে তো মুসলিমদের, আমি কোন সময় আসলো, মঙ্গল কাব্য গেল, মনসা মঞ্জল, চণ্ডীমণ্ডল, অন্নদা মণ্ডল গেল, তার মধ্যে ওইখানে কিন্তু দেখেন বাংলাটা কত পরিষ্কার হয়ে গেছে। যেমন ভরতচন্দ্র তার অন্নদা মঙ্গলে বলছে, একটা লাইন পড়ে শুনি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দেখেন সেই সময় বাংলা, কয়েকশো বছর আগের বাংলা কিন্তু মোটামুটি ডেভেলপ করে গেছে সেই সময়, মধ্যযুগেই। তারপরে আপনার মুসলিম কিছু কবি আসবেই, হ্যাঁ, এরা তো হিউজলি ভর করলো আরবি ফার্সি শব্দের উপর, ভর করলো। এবং এটাও একটা মজার ব্যাপার আছে, আমরা যে এই যে রোহিঙ্গা গুলি এখন আসছে আরাকান রাজ্য থেকে, এই আরাকানের রাজা ওরা ছিল মগ, রাজারা ছিল মগ, কিন্তু ওদের মন্ত্রী পরিষদ বা আমাত্যজন তারা ছিল আবার মুসলিম। এরা আবার কিন্তু খুব ছিল, ডেভেলপ করছে সাহিত্যকে, ওইখানে সাহিত্য এবং অনেক সাহিত্যিক ওখানে ছিল। যেমন পদ্মাবতী লিখছে যে আলাওল, এই আলাওল কিন্তু আরাকান রাজদরবারে ছিল। হ্যাঁ, তারপর আরো আসছে সেই সময় আপনার দৌলত গাজী আসছে, তারপর শাহ মোহাম্মদ সগীর, এগুলি তো আমরা জানি, এগুলি বইয়েও আমরা পড়ছি এনাদের মুসলিম। তারা যেটা করলো যে তারা এখন দেবদেবী নিয়ে তো আগে সব, রাধা কৃষ্ণ তো দুইজনের, রাধা দেবী না মানুষ, কিন্তু কৃষ্ণ তো দেব, মানে মেইন অবতার বিষ্ণুর। তাই তার আগে ছিল যে স্থানীয় যে ধর্ম, হ্যাঁ, গরিব মানুষের, যেটা আগের মানুষের, যেমন বললাম তো এই যে চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, হ্যাঁ,
তারপর ওই যে এটা শীতলা দেবী আছে না বসন্তের, এগুলি হচ্ছে আপনার আগের, এগুলি কিন্তু আর্যরা না। যাই হোক, আর মুসলিমরা কি করবে, এরা কোনো দেবদেবী বাদ, এরা এরা তো বোঝে নেই যে দেবদেবী তো বিশ্বাস করে মুসলিম। তারা তখন মুসলিম যে বীর, হ্যাঁ, যেমন ইয়ে কি বললো, ইউসুফ জুলেখা, হ্যাঁ ইউসুফ জুলেখা, তারপর এই সমস্ত, পদ্মাবতী লিখলো, আলাউল লিখলো পদ্মাবতী। এই মুসলিম সাহিত্যে হয়েছে। এবং এক সময় যেটা হয়েছে যে আপনার, এক সময় কিন্তু আবার একটা ক্রাইসিস দেখা দেয়, আসে। এক সময় হয় কি যে ক্রাইসিসটা হয় কি যে মাঝে মাঝে হয় না এরকম, যে ক্রাইসিস দেখা যায় যে সবকিছু নিম্নগামী হচ্ছে, রুচি টুচি সব চলে যাচ্ছে। এটা আর একটা মিনি অন্ধকার যুগ আমরা বলবো। এখানে দোভাষী পুঁথি সাহিত্য বলে একটা আছে। এই দোভাষী পুঁথি হচ্ছে হিউজলি ডিপেন্ডেন্ট আপন আপনার ফার্সি, আরবি এবং এই সমস্ত ইয়েতে। এবং এরা করতো কি কবি গান, বাংলার মাঠে ঘাটে কবি, এবং খুবই নিম্ন অঙ্গভঙ্গি করে দুই কবির মধ্যে ইয়ে করা হয়তো, কথাবার্তা হয়তো। এখানে আসে কিন্তু ওই যে বিদেশিরা জুটছিল। আপনারা অ্যান্টনি ফ্রেঙ্গি নামে একটা সিনেমা দেখছেন, অ্যান্টনি ফ্রেঙ্গি নামে একজন কবিয়াল ছিল, তারা এটা করছে। তো এই কবি বা পুঁথি সাহিত্য ছিল। তো মধ্যযুগ নিয়ে আমি বেশি কথা বলতে পারি না যেটা, এবং আমার ভিডিও মোটামুটি অনেক বড় হয়ে গেছে, 1 ঘন্টা কত দেখি তো, 1 ঘন্টা 17 মিনিট। আমি আর 10 মিনিটের মধ্যে আমার শেষ করতেই হবে, ঠিক আছে? কাজে আধুনিক যুগ বা মধ্যযুগ নিয়ে আমি পরে ভিডিও বানাবো। এখন এসে 1800 সালে, 1800 সাল থেকে এখন পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলি যে আধুনিক যুগ। এই আধুনিক যুগের কাণ্ডারি কারা? আপনারা চিন্তা করতে পারতেছেন, স্বাভাবিকভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, তাই তো? এরা আসলো। কিন্তু এদের মধ্যেও আবার ওই যে তখন তো ইংরেজদের শাসনামল, এদের মধ্যে ব্যারিস্টারই পড়তে যাইতো কেউ, ফিরে আসতো, আসে হয়ে গেছি সাংঘাতিক অ্যারিস্টোক্র্যাট লোক, তারা আবার নিম্নবর্গের ভাষা ব্যবহার করবে না, তারা আবার সাধু ভাষা শুরু করলো। ওইটা ওই যে ব্রজবুলি ভাষা যেমন কৃত্রিম ছিল, সাধু ভাষা ওরকম কোনো দরকার ছিল সাধু ভাষায়। বাট দেখেন যে বঙ্কিমচন্দ্র তার এই আনন্দমঠ কি দুর্গেশ নন্দিনী থেকে শুরু করে শেষ পর্যন্ত সবকিছুই সাধু ভাষায়, এবং আমাদের রবীন্দ্রনাথ সাধু ভাষায় করছে। শেষের দিকে আসে চলতি ভাষায়, চলতি ভাষায় আবার প্রচলন করলো আমাদের প্রমোদ চৌধুরী। যাই হোক, আমি প্রথম দিকে শুরু যাই। প্রথম দিকে কয়েকজন ব্যক্তি, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই ইয়ে ছিল, 1955 সালে সে একটা বই লেখে বর্ণমালা। এইখানে আসে বাংলার যে লিপিগুলা, এই লিপির কথা তো বলতে পারলাম না, এটা নিয়ে আর একটা ভিডিও বানাইতে হবে। আমি তো এই পর্যন্ত ধ্বনি বা ভাষা নিয়েই কিন্তু আসছি, লিপি যদিও খুব ইম্পর্টেন্ট না। লিপি মানে যে যে হরফ, আমি কি রোমান হরফে লিখবো না বাংলা হরফে লিখবো, নাকি আমার এটাকে বলা হয় কি নাগরী, হ্যাঁ নাগরী, যে দেবনাগরী, আমাদের দেবনাগরী থেকে আমাদের বাংলা হরফ আসছে। হ্যাঁ, আচ্ছা ওয়াই নট, আমি দু এক কথায় বলে নেই, পরে আর বলতে পারবো কিনা কোনো সময়, কারণ এগুলো তো কেউ শুনতেও চায় না, ভাবে যে বক বক করতেছি। তো দেবনাগরী এটা হচ্ছে যে আমাদের যে যে ভাষায় লিখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট না। আমি এটা বানাই ফেলতে পারি আজকে যে এইটা আমার লেখার এইগুলো সিম্বল। তো এইটা আমাদের আসছে ফিনিশীয়। ফিনিশীয় নামে একটা আরব, আরব না, মধ্য এশিয়ার একটা বণিক জাতি, যারা মেসোপটেমিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত ওদের একটা ইয়ে ছিল, হাব ছিল, এই সমুদ্র পথে বাণিজ্য করতো। এই বাণিজ্য করার তাগিদে তারা তো ওই যে বাণিজ্যের হিসাব নিকাশ লিখতে হইতো, আবার সে একই কথা, হিসাব নিকাশ। তারা তাদের একটা ফিনিশীয় একটা হরফ ছিল। এই ফিনিশীয় হরফটা পরিবর্তিত হয়ে প্রথমে ব্রাহ্মী হরফ ছিল, ব্রাহ্মী হরফ থেকে একসময় গুপ্ত হরফ ছিল একটা, গুপ্ত হরফ থেকে কুটিল হরফ ছিল। তো এইখানে একটা বিবর্তনের ইতিহাস আছে। হ্যাঁ, প্রথম দিকে তো ওই যে হাড্ডির উপর লেখা, কচ্ছপের পিঠের উপর লেখা, তামার উপর লেখা, তারপর তালপাতা পেয়ে গেছে মানুষ। তালপাতা খুব ইজি একটা জিনিস, তালপাতা লেখার সময় পিছলা পিছলা যাইতো। আবার কালি আবিষ্কার, এগুলি সব ইতিহাস আছে। কালি লিখতে পিছলাই যাইতো, কোনাকুনি হয়ে যাইতো। এই জন্য কুটিল মানে কি, সবসময় যে মেয়েদের হাতের লেখা এই সাইডে না এই সাইডে, এটা অ্যাঙ্গেল করে করে থাকে। তো ওই সময় তো ছাপাখানা ছিল না, মানে বাংলা ক এক এক জায়গায় কয়ের চেহারা এক এক রকম। এই যে হরফের কথা যখন বললাম, কটা ছিল যোগ চিহ্নের মতো, পরে এক সময় এসে এটা ক হয়ে যায়। হ্যাঁ, তারপরে এখন দেখা গেল যে ব্যঞ্জন বর্ণ আবার খুব ভালোবাসে, স্বরবর্ণ ভালোবাসে, সরি আপনার সংস্কৃত লোকরা, হ্যাঁ আর্যরা। তো এইখানে ওই ফিনিশীয় বর্ণের সাথে অনেকগুলা আবার স্বরবর্ণ ঢুকাইছে, স্বরবর্ণ ঢুকানো হয়েছে। আবার ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেটে ফেলছে অনেক কিছু। আবার এই বর্ণের একটা বিবর্তন আছে, কোনো সময় আসে এই যে রেফ টেফ এগুলো যুক্ত হয়, বাংলার সুন্দর মাত্রা যেটা আমরা এই মাত্রা যুক্ত হয় একটা সময় এসে। তাহলে ব্রাহ্মী লিপি থেকে আস্তে আস্তে আপনার ওই যে পরিবর্তিত হয়ে শেষে ওই দেবনাগরী আসে। আমাদের সিলেট অঞ্চলে একটা নাগরী ছিল, সিলেট নাগরী, এটা একটা লিপি ছিল।
তা এই সমস্ত হয়ে আমরা এখন আমাদের বাংলা হরফটা পাইছি, যেটা কিন্তু ওই আধুনিক সাহিত্যে আসে, যেটা বললাম যে বলতেছিলাম 1955 সালে একটা বই লেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটার নাম হচ্ছে যে বাংলা ইয়ে বর্ণমালা, বাচ্চাদের জন্য লেখা, কিন্তু এটা কিন্তু একটা মাইল ফলক। হ্যাঁ, ওখানে উনি আবার অনেক বর্ণমালা তুলে দেয়, যেমন লি বলে একটা অক্ষর ছিল, তুলে দেয়, দরকার নাই এটা আমার। উনি আরো করে যে কমা দাড়ি কমা দেয়, দাড়ি কমা না হলে হচ্ছে না বাংলা। কাজে গদ্য বাংলা আগে ছিল তো পদ্য, পদ্য বা পদাবলী, হ্যাঁ পদাবলী ছিল। এই সময়টা আমাদের আধুনিক সাহিত্য যেটা, সেটা হচ্ছে যে আপনার ইয়ের সময় হয়ে গেল। আহ ১.৫ ঘন্টা হয়ে গেছে আধুনিক সাহিত্য নিয়ে আমি কথা বলতে পারলাম না। আসলে আমার বলার ছিল অনেক কিছুই, সময় স্বল্পতার জন্য ১.৫ ঘন্টার বেশি তো একটা ভিডিও করা কোনোভাবে উচিত না। তাইলে আর আমি কার কথা বলবো? মাইকেলের কথা বলবো, না রবীন্দ্রনাথ, না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলবো, নাকি রাজা রামমোহনের কথা বলবো, না বাঙালি রেনেসাঁর কথা বলবো, নাকি আপনার ওই যে ইয়ে লিখছে কি বলে আলালি ভাষা, আলালের ঘরে দুলার সম্বন্ধে বলবো, না মেঘনাথ পদ, নাকি কৃষ্ণ কুমারী সম্বন্ধে বলবো, হ্যাঁ নাকি আপনার মানে কোনটা বলবো? কালিদাস মানে আমি তো বুঝতে পারতেছি না। তারপর নজরুল আছে, এদিকে আমাদের ফজলুল আহমদ আছে, এই তারপর কত কিছু আছে। আমার মনে হয় না যে আর এটা দীর্ঘায়িত করা উচিত। আমি বরং মধ্যযুগের একটা সাহিত্য নিয়ে আরেকদিন একটা ইয়ে করব, হ্যাঁ একটা ভিডিও বানাবো, আর আধুনিক সাহিত্য নিয়ে আরেকটা, 3টা পর্ব হলে দ্যাট উইল বি ওকে। আজকে এই পর্যন্তই থাক। আমি জানি যে এই সমস্ত কেউ পছন্দ করেন এবং শুনেও না। আমার যে খুব, আমার তো জ্ঞান নাই, আমি সায়েন্সের মানুষ, কতটা জ্ঞান থাকবে ভাষা সম্পর্কিত, কিন্তু অনেক আমাদের বাংলা একাডেমির পণ্ডিত ব্যক্তিরা আছে, এটাই আছে। তো মাঝে মাঝে যখন দেখি যে এই যে 21শে ফেব্রুয়ারি বইমেলায় একটা মাইক ধরে সাংবাদিক, যে বলেন তো 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে কিছু বেসিক কোশ্চেন করে, বাচ্চা কাচ্চারা বলতে পারে না, তখন আমাদের একটু খারাপ লাগে যে আমরা বাংলা ভাষাটাকে চমৎকার একটা ভাষা, এই যে বললাম আমি কি চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে ঘুরে এসে চমৎকার ভাষা, এই ভাষার ব্যবহার দেখতে পারতেছি না। এই ভাষার ব্যবহার নাই, ভাষার শব্দগুলি যে কতটা পাওয়ারফুল ছিল এটা নাই। আপনার একটা পেপারে 2000 শব্দের মধ্যে একটা পেপারের সব শব্দ সীমিত, ঠিক আছে? হুমায়ুন আহমেদ যে শব্দগুলো ব্যবহার করছে সব মিলে যোগ দিলে 500 শব্দের মধ্যে ঘুরপাক খাবে। আমি অনেকের কাছে শুনলাম সাদাত হোসেন নামে একজন লেখকের কথা, তার শব্দ সংখ্যা 300 হবে টোটাল, আই থিঙ্ক সো। শব্দ যে একটা কতটা অ্যাস্থেটিক্স ভাষার মধ্যে দিতে পারে একটা শব্দ, সেটা হোক তদ্ভব শব্দ, হোক তৎসম শব্দ, হোক যে কোনো একটা বানানো শব্দ, এটার মধ্যে এত ডাইনামিক্স আছে, এত অ্যাস্থেটিক্স আছে, এত কিছু আছে ভাষাটার মধ্যে, হ্যাঁ যে আমরা এটা ব্যবহার করতেছি না, আমাদের সাহিত্যিকরা এটা করতেছে না। আমাদের সাহিত্যিকরা ভাবে যে আমি এটা লিখলাম বাসায় ভাত খাচ্ছি মাছ দিয়ে, হ্যান ত্যান এইটা লিখলে, বাট উই আর লুজিং দ্য এরিস্টিক্স, উই আর লুজিং দ্য বিউটি, উই আর লুজিং দ্য স্ট্রেংথ। আমাদের যে একটা রাজকীয় ভাব আরবি ফার্সির, সেটা আমরা লুজ করতেছি। আমরা সংস্কৃতের যে একটা আভিজাত্য, সে লুজ করতেছি আমরা যখন প্রচলিত শব্দগুলো, সুন্দর শব্দগুলো ব্যবহার করতেছি না। হ্যাঁ, কাজেই আমার এই ভিডিও করার একটা ইয়ে আছে যে ভাষা দিবসে আমরা এটা করতে পারি যে আমরা যখন অ্যাটলিস্ট সাহিত্য পড়বো বা সাহিত্যিকরা সাহিত্য লিখবে, তারা একটু শব্দ দিকে মনোযোগী হবে। কনস্ট্রাকশন যেটা বললাম, ব্রজগুলি ভাষার কবিতা, আমি যদি শেষে জীবনানন্দের কথাই ধরি, যখন যখন গিয়েছিল পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ, দেখেন কত সুন্দর কবিতা, এগুলি তো নাই এখন। আজকে এই পর্যন্ত থাক, আমার আসলে অনেক কিছু আলোচনা করার ইচ্ছা ছিল, এই সময়ের জন্য পারলাম না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, দেখা হবে পরে।